আর আমাদের ঘড়িতে এখন 11টা বাজে। আমরা আমাদের সেকেন্ড সেশন শুরু করছি। মোহাম্মদ রাশেদ, বাহাউদ্দিন, আপনাদের ব্রেক সম্পন্ন হয়েছে? জি স্যার, একটু চা খেয়ে আসলাম, ভালো লাগছে। জি স্যার। আমরা 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 ছোট করে একটা ইলেকট্রনিক শোরুম জাতীয় একটা বিজনেস প্রতিষ্ঠানে কিছু ইমাজিনারি ওপেনিং ব্যালেন্স ঢোকালাম। এখন আমরা এখানে ট্রানজাকশন শুরু করব, ডে 1 থেকে ট্রানজাকশন শুরু করব। ট্রানজাকশন গুলো কি? ট্রানজাকশন গুলো সেলস, পারচেজ, খরচ, টাকা ব্যাংক থেকে জমা দেওয়া, ব্যাংক থেকে তোলা, কোনো একটা আপ্যায়ন খরচ পরিশোধ করা, কারো থেকে লোন আনা, কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়া, সাপ্লায়ারকে টাকা প্রদান করা, এভরি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি যেগুলোকে আমরা অ্যাকাউন্টিং টার্মে ট্রানজাকশন বলি, সেগুলো প্রত্যেকটাই একটা করে ঘটতে থাকবে আর একটা করে আমাদেরকে এখানে সফটওয়্যারে ঢুকাতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে যেটা করতে হয় যে আমরা যেহেতু আমার কিছু মাল আছে, আমরা ধরে নিলাম যে আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যদিও আজকে সেপ্টেম্বরের 11 তারিখ, আমরা এখানে স্টার্ট ডেট সফটওয়্যারটা শুরু করছি 20 সালের ক্লোজিং 31 ডিসেম্বর থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে। তো প্র্যাকটিক্যালি যেটা হয় যে মানে আজ যদি কারো ডাটা থাকে যে হ্যাঁ আমার কাছে সব রেকর্ড আছে, সে সেক্ষেত্রে অত পিছন থেকেই করে আসতে পারে। এখন আজকের ডেট আর অ্যাকচুয়াল স্টার্ট ডেটে যত পার্থক্য, আবার কারো এরকম হতে পারে যে না আমার এতক্ষণ এত ডাটা আমার কাছে নেই, আমি অত পিছন থেকে যেতে পারবো না, আমি সফটওয়্যারটা সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করব। তাহলে তার কি করতে হতো? অগাস্টের 31 সব ক্লোজিংটা করে নিয়ে এই সেপ্টেম্বর 1 তারিখ থেকে সব এন্ট্রি দিয়ে আজকে পর্যন্ত আসলে তার অ্যাকাউন্টসটা আপ টু ডেট হতো। তো আমরা একটু বোঝার সুবিধার্থে যা ধরে নিলাম যে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে কাজ করছি এবং ওই ডেটের ডাটা ট্রানজাকশন আমাদের কাছে আছে। তাহলে নতুন একটা কাস্টমার আসলো, ধরলাম নতুন কাস্টমার নাম হাফিজুর রহমান। হাফিজুর রহমান যেহেতু সে বাকিতে মালটা কিনবে, সেহেতু আমি তাকে আমাকে এখানে তৈরি করে নিচ্ছি এবং তার ওপেনিং ব্যালেন্সটা শূন্য, আগের কোনো ব্যালেন্স ছিল না। সে আজকের ডেটে, আজকে 1 তারিখের ডেটে আসছিল, এসে সে বাকিতে কিনে নিয়ে গেছে। সো ওপেনিং ব্যালেন্সটা আর দিলাম না, এখানে আমি একটা শুধু দিলাম হাফিজ দিয়ে আমি সেভ করে দিলাম। এখন তাকে আমরা একটা ক্রেডিট সেল দিব, তাকে আমরা একটা বাকিতে সেল করব তার কাছে। সো আমি কাস্টমার থেকে গুড সেলস ইনভয়েসে যেতে পারি বা সেলস এন্ট্রিতে যেতে পারি, অথবা এখান থেকেও সেলস এন্ট্রিতে যেতে পারি। সরাসরি শর্টকাট আইকন থেকে আমি সেলস এন্ট্রিতে গেলাম। এখানে একটা অটোমেটিক ইনভয়েস নাম্বার জেনারেট হচ্ছে। এখানে এটার সুবিধার্থে এখানে একটা ফিল্টার করে দিচ্ছে আমাদেরকে। আমরা এখান থেকে হাফিজুর রহমান সিলেক্ট করলাম, এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়ার সুযোগ থাকে, একটা ডেসক্রিপশন দেওয়ার সুযোগ থাকে। এখানে এসে আমি আইটেম সিলেক্ট করছি, সে কি নিবে? একটা টেলিভিশন নিবে। টেলিভিশন গ্রুপের আন্ডারে সে একটা স্যামসাং টেলিভিশন নিবে। এখানে আমি স্টোর সিলেক্ট করি, শোরুম। তাহলে শোরুমে আমার কয়টা আইটেম অ্যাভেলেবেল আছে? 15টা। এটার সিওজিএস রেট কত? অলরেডি কেনা রেট কত? এক একটা আমার কাছে 23,000 টাকা। আমি ওর কাছে সেল করছি কত? একটা। কত রেটে সেল করছি? এখানে আমি বিক্রি রেটটা দিয়ে দিচ্ছি 27,000 টাকা। দিয়ে অ্যাড টু গ্রিড করলাম। মানে এটা আমরা বলি এগুলো সেলস লাইন আইটেম, মানে একটা সেলস ইনভয়েসে একাধিক আইটেম থাকলে সেগুলো একটা একটা করে লাইন আইটেমে যোগ করতে হয়। এই অবস্থায় আমি এখানে কোনো ডিসকাউন্ট, লেবার চার্জ এগুলো আমি এখন যাচ্ছি না। আগে আমি সহজ সিম্পল করে আগে এন্ট্রি করে আমরা আগে বুঝতে চাচ্ছি ইফেক্ট গুলো কি হয়, দেখবো। পর আমরা সময় যদি পাই আরো ডিটেলে ঢুকতে পারবো। সো হাফিজুর রহমানের কাছে এই যে পেইড অ্যামাউন্ট শূন্য, অর্থাৎ এটা পুরোটাই বাকি। আর তাহলে আমাকে কাস্টমার সিলেক্ট করতে হলে হাফিজুর রহমান, সে একটা স্যামসাং টিভি নিচ্ছে 7,000 টাকা, যার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে যার 23,000 টাকা।
সেলস ডেটটা এখানে আমার দিতে হবে। আমি সেলস ডেট দেই হচ্ছে 1 তারিখ, এখানে দিয়ে 1 তারিখ জানুয়ারি 1/1/2021, এই ডেটেই আমার সকালবেলা প্রথম সেল হচ্ছে এটা। GSI 1 নং সেভড সাকসেসফুলি। এখানে এখানে একটা অপশন আছে, এখানে আমি আবার প্লিজ অ্যাডমিট করছে, আমি এটাকে ইনভয়েসটাকে প্রিন্ট করে এটাকে তাকে দিতে পারি। হ্যালো জি বলেন, জি বলেন। একটু আমি তাহলে কলে ব্যাক করছি, আমি একটা প্রোগ্রামে আছি 1 ঘন্টা। এটা একটা ইনভয়েস, এটা প্রিন্ট করে দেওয়া যেতে পারে কাস্টমারকে। এবার আমার কি হওয়ার কথা, যে কাস্টমারের ওখানে হাফিজুর রহমানের একটা ক্রেডিট কাস্টমারে ওর বেড়ে যাওয়ার কথা। আজকের ডেটে গ্রুপ ওয়াইজ ব্যালেন্স সামারিতে যে দেখি যে মিরপুরে হাফিজুর রহমান, ওর কাছে 7,000 টাকা বাকি দেখাচ্ছে। তারপরে সেকেন্ড কি দেখতে পারবো আমরা মোহাম্মদ রাশেদ, আমরা দেখতে পাবে যে ইনভেন্টরি আমার একটা কমে যাওয়ার কথা, 15টা ছিল ওটা 16টা হয়ে যাওয়ার কথা। সো ইনভেন্টরি রিপোর্টে যাই, এখানে একটা ফিনিশ ওয়াইজ দেখি, এই যে স্যামসাং আমার ছিল কয়টা, 15টা ছিল, এটা হয়ে গেল 14টা। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট দেখতে পারি। ইনকাম স্টেটমেন্টে কি আসবে, মোহাম্মদ রাশেদ আপনি একটু যদি আনমিউট করেন আমার সাথে, আনমিউট করে থাকেন, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে গেলাম, আমার এখানে ডেট দিতে হবে, যে ডেট পর্যন্ত ট্রানজাকশন হয়েছে অ্যাটলিস্ট সেই ডেট পর্যন্ত আমার থাকতে হবে, যেহেতু ট্রানজাকশনটা হয়েছে 1/1/2021, আমাকে অ্যাটলিস্ট ফ্রম ডেট অ্যান্ড টু ডেট। ইনকাম স্টেটমেন্ট দেখার সময় আমরা দুইটা ডেট দিচ্ছি, আর ব্যালেন্স শিট দেখার সময় অ্যাজ অফ ডেট দিচ্ছি। সো যেহেতু আমার ট্রানজাকশনটা হচ্ছে 1/1/2021, আমি ওই ডেটটা দিলাম ফ্রম, অ্যান্ড টু ডেটটা দিলাম আজকের ডেট, এটা সমস্যা নেই। দেখেন অল সেলস, বা এটাকে নাম দেওয়া যেতে পারে রেভিনিউ ফ্রম সেলস বা ইনকাম ফ্রম সেলস, এনি নেম ইউ ক্যান গিভ। তাহলে আমার সেলস থেকে ইনকাম হলো কত, 27,000 টাকা। আর ওইটার ওই পণ্যটার কস্ট অফ গুডস কত, 23,000 টাকা। গ্রস প্রফিট কত, 4,000 টাকা। 4,000 টাকা। 4,000 টাকা। এখন এই যে এইখানে এই জিনিসটা এইভাবে আসলো, ইনকাম স্টেটমেন্ট হলো, এটা কি পিরিয়ডিক কনসেপ্টে হলো না পারপিচুয়াল পিরিয়ডিক সিস্টেমে হলো, বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হলো? Perpetual, sir. Immediately. রাইট। মোহাম্মদ বাহাউদ্দিন, এইখানে যে ইনভেন্টরি থেকে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে এসে সরাসরি এখানে দেখা হলো, এটা কি পিরিয়ডিক কনসেপ্টে হলো না পারপিচুয়াল কনসেপ্টে হলো? তাপস চন্দ্রশীল, আপনাকে দেখা যাচ্ছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা হচ্ছে। আমি আমি আসলে এগুলো সফটওয়্যার আমার বানানো, আমি নিজে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এগুলো নিয়ে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করি, এই জন্য আমার মধ্যে অনেক কথা এগুলো জমা থাকে। সো সফটওয়্যারে কখনো পিরিয়ডিক কনসেপ্ট ইনভেন্টরি হতে পারে না, যেটা ট্যালিতে হয়। আপনারা যদি ট্যালি ব্যবহার করে থাকেন দেখবেন যে ট্যালিতে ইনকাম স্টেটমেন্টটা আসে ওই যে আপনার ট্রেডিং অ্যাকাউন্টস এর মতো। ট্রেডিং অ্যাকাউন্টসে যেভাবে পিরিয়ডিক ইনভেন্টরি ক্যালকুলেশন করা হয় সেভাবে ওখানে জিনিসটা শো করা হয়, কিন্তু সফটওয়্যারে কখনো পিরিয়ডিক, সফটওয়্যার মানে হচ্ছে পারপিচুয়াল। এটা আরো একটু সময় লাগবে আমাকে এক্সপ্লেন করতে যে কেন এটা হবে, কেন এখানে পিরিয়ডিক হইতে পারে না। আসলে সময় স্বল্পতা, অত ডিটেলে আমি আর মনে যেতে পারবো না, কারণ এগুলো অতখানি ডিটেল করতে গেলে আমরা সফটওয়্যারটা কভার করতে পারবো না।
এনিওয়ে আমরা দেখছি 7,000 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল 23,000 টাকা, আমার গ্রস প্রফিট চলে আসলো 4,000 টাকা। এখানে আর কোনো খরচের এন্ট্রি আমরা দেই নেই, নেট অপারেটিং ইনকামও দেখাচ্ছে আমার 4,000 টাকা। আমি যদি এখন একটা খরচের এন্ট্রি দিয়ে ফেলি, আমরা বোঝার সুবিধার্থে একটা খরচের এন্ট্রি দিলাম। তাহলে খরচের এন্ট্রি কি? সকালবেলা 200 টাকার চা নাস্তা নিয়ে আসতে দিল। তাহলে সেটা আমরা কার মধ্যে ঢুকাবো? সেটা আমরা ঢুকাবো চার্ট অফ অ্যাকাউন্টসে, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের মধ্যে। এখানে দেখি আছে কিনা, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিই, এন্টারটেইনমেন্ট অথবা ফুডস এন্ড বেভারেজ, ফুডস এন্ড বেভারেজ নামে একটা খরচ হবে। এইখানে দিলাম লেজার, এটার কোনো ওপেনিং ব্যালেন্স হয় না যেহেতু এটা খরচ অ্যাকাউন্ট, এটা সেভ করে দিলাম। তাহলে এটা তো কোনো সেলস পারচেজ নেই, এটা আমরা কোথায় যে এন্ট্রি করতে পারি? এটা অ্যাকাউন্টসে যে আমরা সরাসরি একটা পেমেন্ট ভাউচার করে দিতে পারি। এটাকে কোথাও ডেবিট ভাউচার বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, যেগুলো নগদ খরচের জন্য সেগুলোকে ডেবিট ভাউচার বলা হয়। আমরা ডেবিট ভাউচার শব্দটা রাখি না, একটা নন টেকনিক্যাল টার্ম পেমেন্ট ভাউচার। অর্থাৎ যদি কোনো ক্যাশ ব্যাংক কোনো কিছু পেমেন্ট করতে হয় তাহলে আমি পেমেন্ট ভাউচারে যাব। পেমেন্ট ভাউচারে গেলাম, এখানে একটা পিভি নাম্বার জেনারেট হচ্ছে। এখানে আমি কোনখান থেকে টাকা দিলাম? আমি ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকা দিলাম। টাকা দিলাম কত? 200। এখানে একটা রেফারেন্স নাম্বার দিলাম, ধরলাম 1। এখানে আমার দিব হচ্ছে ফুডস এন্ড বেভারেজ, এই খরচটা কার মাধ্যমে আনলাম সেটা এখানে নাম দিতে পারি। জামাল আমাদের একজন কেউ আছে, তার মাধ্যমে নিয়ে আসলো। এখানে সাম ডেসক্রিপশন একটা দিলাম, দিয়ে আমি এখন সেভ করে দিব। এটা খরচ ডেটটা দিব হচ্ছে 01/01/2021। তাহলে ক্যাশ ইন হ্যান্ড থেকে আমার আপ্যায়ন খরচ বাবদ, নাস্তা বাবদ 200 টাকা গেল। আমরা এখন লেটস চেক এগেইন দা ইনকাম স্টেটমেন্ট। অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে ফুড এন্ড বেভারেজে 200 টাকা খরচ দেখাচ্ছে, সাথে 4,000 টাকা গ্রস প্রফিট। নেট প্রফিট কত বা নেট অপারেটিং ইনকাম কত? 3,800 টাকা। এবার আমরা তাহলে দেখি ক্যাশের লেজার। আমাদের একটা ক্যাশের ওপেনিং ব্যালেন্স ছিল, আবার ক্যাশের কি হলো? ক্যাশ থেকে আমরা কিছু টাকা খরচ করলাম, তাহলে ক্যাশের লেজারটা আমরা দেখতে পারি। ক্যাশের লেজারে কিছু টাকা কমে যাওয়ার কথা। সো আমি কোথায় গেলাম? লেজার রিপোর্টে গেলাম, যে আমি ক্যাশের লেজারটা দেখব। এখান থেকে আমি ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করলাম, এখান থেকে ডেটটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স ছিল 9,530, সেখান থেকে খরচ হলো 200, তাহলে থাকলো কত? 9,330। দিস ইজ লেজার রিপোর্ট। সো লাইকওয়াইজ যতগুলো অ্যাকাউন্টস আমাদের কাছে আছে, এখানে যতগুলো চার্ট অ্যাকাউন্টসে যতগুলো জেনারেল লেজার আছে, সবগুলোই আপনি এভাবে লেজার দেখতে পারবেন, ফ্রম এনি ডেট টু এনি ডেট। From any date to any date, by selecting the date from here and by selecting ledger you want to see, and by clicking this you will be able to view the ledger, that is we call ledger report. আমরা এখন প্র্যাকটিক্যালি ট্রানজাকশন করছি, যে 3 দিন পরে ওই ভদ্রলোক কিছু টাকা দিতে আসলো 25,000 টাকার মধ্যে। সে এখন এসে বললো যে ভাই আমি 10,000 টাকা দিচ্ছি। তাহলে আমার কাস্টমার এসে আমার টাকা দিচ্ছে, তাহলে আমি কাস্টমার মেনুতে যাচ্ছি। কাস্টমার মেনুতে যে আমি যাচ্ছি কাস্টমার রিসিভ ভাউচার নামে একটা ভাউচার আমরা যাচ্ছি, যেখানে যে আমি ওই লোকটার থেকে টাকাটা নিব। তাহলে কাস্টমার হচ্ছে মিরপুরের কাস্টমার, নাম কি? ওর নাম হচ্ছে হাফিজুর রহমান। ওর ডিউটা কত এখানে শো করছে, এখানে দেখেন এটা শো করছে
ডেট কত আমরা নিব 5 তারিখে 3 দিন পরে 03/01/2021 and সে নগদ টাকা দিচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে টাকা দিচ্ছে রিসিভ অ্যামাউন্ট কত 25,000 টাকা 7,000 টাকা পায় আমরা সে দিচ্ছে 20,000 টাকা সে দিচ্ছে 20,000 টাকা এখানে সাম রেফারেন্স 1 2 3 সাম ডেসক্রিপশন হোয়াট এভার ইউ ফিল appropriate. It is not required field, but you can update anytime later on. I'm clicking on save. So হাফিজুর রহমান আমাকে 7,000 টাকা বাকি ছিল আমাকে 20,000 টাকা দিল আমি আবার ক্যাশের লেজারটা দেখে নিই এখানে 0101 সিলেক্ট করি এখানে ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করি এবার দেখেন ক্যাশ ইন হ্যান্ডে প্রথমে ছিল 9,530 টাকা 200 টাকা ডেবিট ক্রেডিট হয়ে খরচ হয়ে গেল আবার 20,000 টাকা এসে জমা হলো এখন ক্যাশে ব্যালেন্স 29,330 টাকা এই after this transaction এবার আমরা কাস্টমারের ব্যালেন্স লেজার দেখতে পারি যে কাস্টমার যে আমাদের হাফিজুর রহমান যে কাস্টমার তার লেজারটা আমার দেখতে হবে তাহলে আমি লেজার রিপোর্টেই যাই লেজার রিপোর্টে যে আমরা এই থার্ড সেকশনে এসে আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করি এবং এখানে হাফিজুর রহমান সিলেক্ট করি আর ডেটটা একটু পেছন থেকে দিয়ে দিই দিয়ে শো কাস্টমার লেজার তার ওপেনিং ব্যালেন্স 0 ছিল অল সেলস এর মাধ্যমে একটা জিএসএ ডক টাইপের মাধ্যমে ডক 1 এর মাধ্যমে তার কাছে 27,000 টাকা ডেবিট হয়েছিল পরে সে 20,000 টাকা সিআরভির মাধ্যমে 20,000 টাকা দিল এখন তার কাছে নেট ব্যালেন্স আছে 7,000 টাকা হাফিজুর রহমানের কাছে এখন আছে 7,000 টাকা ব্যালেন্স আমি এখন যদি কাস্টমার রিপোর্টে যাই কাস্টমার ব্যালেন্স সামারিতে যাই হাফিজুর রহমানের নেট ব্যালেন্স কত 7,000 টাকা মোহাম্মদ বাউদ্দিন মোহাম্মদ রাশেদ আপনারা একটু প্লিজ কমেন্ট করেন যে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না একটু কোনো সমস্যা হচ্ছে কিনা না স্যার ক্লিয়ার স্যার এতটুকু বুঝলাম স্যার বুঝতে পারছি স্যার যাদের অ্যাকাউন্টিং নলেজটা ভালো আছে যাদের আইকিউটা ভালো তাদের এতটুকুতেই কিন্তু যথেষ্ট বুঝে যাওয়ার কথা যারা বুঝতে পারবে না তাদেরকে ধরে এন্ট্রি করতে দিলেও তারা বুঝতে পারবে না কারণ তারা এন্ট্রির বাইরে আর যেতে পারবে না কারণ ওকে আমি এখন লাইকওয়াইজ আমরা পারচেজে যেতে পারি আমরা একটু পারচেজে যাই পারচেজে যে এক্সিস্টিং যে আমাদের সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে আমরা একটা লট পারচেজ করি সো পারচেজ করার জন্য আমরা গুডস পারচেজ বিলে যাব যে আরো কয়েকটি টিভি কিনবো ওয়ালটন লিমিটেড এর কাছ থেকে এখানে any reference we can give that we feel appropriate and রেফ্রিজারেটর নিব ওয়ালটন ফ্রিজ নিব এখানে স্টোর এটা গোডাউনে রাখবো কোয়ান্টিটি নিচ্ছি 20টা রেট ধরছি 35,000 করে তাহলে 7 লাখ টাকার মাল আমরা ওদের কাছ থেকে বাকিতে কিনছি অ্যাড টু গ্রিড আমরা যদি ওই লিস্টে আরো কোনো আইটেম থাকে এইভাবে আবার একটা আইটেম সিলেক্ট করব আবার একটা আইটেম দিয়ে আমরা এইভাবে অ্যাড টু গ্রিড করে একটা পারচেজ ইনভয়েসে আমরা একাধিক আইটেম নিতে পারি এখানে ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দিব যদি কোনো পে করি নগদে সেটা দিব আমরা ধরে নিচ্ছি এটা পুরো বাকিতে একটা বড় চালান একটা বাকিতে আমরা নিলাম সো আমরা এটা ডেটটা দিয়ে দিই এটা 6 তারিখের ডেট দিই 06/01/2021 ওকে এবার আমাদের কি হবে আমাদের কিন্তু রেফ্রিজারেটরের স্টকটা বেড়ে যাবে
আমরা যদি রেফ্রিজারেটর স্টক দেখি, ওয়ালটন রেফ্রিজারেটর, আচ্ছা এখানে আছে 20টা, আর এখানে আমাদের শোরুমে ছিল 8টা। এবার আমরা যেটা কিনছি সেটা রাখলাম আমরা হচ্ছে গোডাউনে। সো এখানে 20টা, সো মোট আমাদের 28টা হয়ে গেল। আর আমাদের সাপ্লায়ারের ব্যালেন্সে যদি আমরা যাই, সো আই এম গোইং টু সাপ্লাই রিপোর্ট, শো ব্যালেন্স সামারি। সো ওয়ালটন লিমিটেডের আগে যা ব্যালেন্স ছিল তার সাথে আরো 7 লাখ টাকা যোগ হয়ে 8,20,000 টাকা হলো। সো ওটা তো নেট ব্যালেন্স 8,20,000 টাকা। তাহলে আমি ওর লেজারটা যদি দেখি, আমি যদি সাপ্লায়ারের লেজারটা দেখি, আবার আমি লেজার যাচ্ছি এই সেকেন্ড সেকশনে, আমি যাচ্ছি রেফ্রিজারেটর। এখানে ওটা কি ছিল সাপ্লায়ারটা? ওয়ালটন স্যার। ওয়ালটন লিমিটেড ছিল না? তাহলে ওয়ালটন লিমিটেড কার মধ্যে আছে? এটা সাপ্লায়ার রিপোর্ট, সাপ্লায়ারের ব্যালেন্স সামারি, দুই নম্বর আইডিতে এটা কার মধ্যে আছে? ও, আমরা একটু ভুল করছি আর কি। এটা গ্রুপটা আছে টিভিতে ওয়ালটন লিমিটেড আছে। সো লেজার রিপোর্টে যাচ্ছি, টিভির মধ্যে এখানে ওয়ালটন লিমিটেড, এইখানে ডেটটা একটু স্টার্ট ডেট থেকে দিয়ে দিই, and now clicking on show supply ledger. So ওর ওপেনিং ব্যালেন্স ছিল 1,20,000 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা ছিল। পরে একটা জিপিপির মাধ্যমে একটা বিল হলো 7 লাখ টাকা। তার এখন লাস্ট ব্যালেন্স হচ্ছে এই 8,20,000 টাকা, যেটা আমরা ব্যালেন্স সামারি থেকেও দেখলাম। এবার আমরা সাপ্লায়ারকে আর 10 তারিখে যে কিছু টাকা পে করবো, সাপ্লায়ারকে আমাদেরকে পে করতে হবে। সো আমরা সাপ্লায়ার পে করার জন্য আমরা সাপ্লায়ার মেনুতে গেলাম, এখানে যে একটা অপশন পাচ্ছি সাপ্লায়ার পেমেন্ট ভাউচার। সো এখানে যে আমরা যদি ওকে পে করি, ওয়ালটন লিমিটেড ওকে পে করব কোথা থেকে? প্রাইম ব্যাংক থেকে। প্রাইম ব্যাংকে ব্যালেন্স জানি কত ছিল, প্রাইম ব্যাংক থেকে আমরা ছোট একটা অ্যামাউন্ট পে করি, 50,000। সাম রেফারেন্স, সাম ডেসক্রিপশন, some descriptions, ডেট দিয়ে দিচ্ছি 08/01/21। Let me check again the ledger. TV, Walton, start date select করছি from data। ওপেনিং এ ছিল 1,20,000, একটা বিল হয়েছিল 7 লাখ 8,20,000। পরে একটা পেমেন্ট করলাম এসপিভির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে, এখন ব্যালেন্স থাকলো 7,70,000। দিস ইজ সাপ্লায়ার লেজার, লাইক কাস্টমার লেজার, লাইক অ্যাকাউন্ট লেজার। এখানে প্রথমে থাকছে ডেট, আর প্রথমে এখানে কোম্পানির নাম থাকছে, রিপোর্টটার নাম কি সেটা থাকছে, কোন ডেট থেকে কোন ডেটে সেটা দেখছি সেটা থাকছে। এখানে যেহেতু সাপ্লায়ার লেজার রিপোর্ট, তাহলে সাপ্লায়ারের নাম নাম্বার থাকছে বা আইডি, সাপ্লায়ারের নাম সেটা থাকছে, অ্যাড্রেস থাকছে, আর এখানে ট্রানজাকশন ডিটেলটা থাকছে। প্রথমে ডেট, তারপর অ্যাকাউন্ট হেড, তারপর ডক টাইপ মানে ট্রানজাকশন টাইপ, তারপর ডক নাম্বার বা ট্রানজাকশন নাম্বার, তারপর ডেসক্রিপশন, তারপর রেফারেন্স নাম, তারপর ডেবিট, ক্রেডিট, লাস্ট ব্যালেন্স। এটাই ক্লাসিক্যাল ফরম্যাট। এই লেজারের লেজার রিপোর্ট বা লেজার যদি বানান, যদিও আমরা যখন পড়ালেখা করেছি তখন দেখেছি যে ডান বাম দুই দিকে টি আকারে থাকতো, কিন্তু এখন এখানে এসে আমরা করি এভাবে টি আকারে না, ডান বাম না, এটা দুটো এক পাশে রাখা হয়।
সেলস পারচেজ যাচ্ছি। আমরা আগে রেগুলার কিছু ট্রানজাকশন করতে থাকি। আমরা সেলসের একটা কোশ্চেন জি। ছিল স্যার। জি স্যার আপনি যখন সেকেন্ড টাইম পারচেজ দেখিয়েছেন টিভি 20 পিস এবং ফার্স্ট পারচেজ ছিল আমার 8 পিস। হুম আমার ফার্স্ট পারচেজ টিভি ছিল 8 পিস এবং সেকেন্ড টাইম পারচেজ হয়েছে 20 পিস। না, আমরা আসলে ওই টিভি সাপ্লায়ারের না, মানে ওখানে গ্রুপটা ভুল হয়েছে, কিন্তু আমরা টিভি পারচেজ করি না, আমরা করেছি রেফ্রিজারেটর। আমার কোশ্চেনটা ওটা না, আমার কোশ্চেন হচ্ছে কি আমার একই প্রোডাক্ট আমার একাধিকবার একাধিক ডেটে পারচেজ হতে পারে, বাট সেটা তো বিভিন্ন প্রাইসে হতে পারে, সেম প্রাইস তো না। সো এটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট আর লাস্ট ইন ফার্স্ট আউট, এটাকে আইডেন্টিফাই করার কোনো অপশন? হ্যাঁ, আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টেই কথা বলছেন, আরেকবার বলেন, আমি একটু ক্লিয়ার করছি। আমরা সাপোজ টিভি প্রোডাক্টটাই একাধিকবার পারচেস করব একাধিক ডেটে, সাপোজ 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ। এখন আমার 3 ডেটের প্রোডাক্ট প্রাইস কিন্তু মানে পারচেস প্রাইস 3 রকম। মানে আমি কোনটা সেল করব আর কোনটা আমার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে বা লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে, সেটাকে আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। এক্স্যাক্টলি, আপনি যে সব আমাদের কথাগুলো মানে মনোযোগ দিয়ে শুনছেন এবং আপনার সফটওয়্যার সম্পর্কে বা অ্যাকাউন্টিং সম্পর্কে আইডিয়াটা ভালো, এটা বোঝা যাচ্ছে, দারুণ, গুড। এটাকে আমরা ওই জন্য বলেছিলাম যে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো এটা লিফো করা যায়, ফিফো করা যায়, এভারেজ করা যায়, ওয়েটেড এভারেজ করা যায়। হ্যাঁ, তো আমরা এগুলো ছোট বিজনেসের ক্ষেত্রে আমরা এটাকে ওয়েটেড এভারেজে করি। এটা যে যখন আমি সেল করতে যাব, এখানে যখন আমি সেল করতে যাব তখন এই যে আমার এখানে যে সিওজিএস রেটটা নিয়ে আসবে না, এই সিওজিএস রেটটা ভিতরে সে ক্যালকুলেট করবে ওয়েটেড এভারেজে। স্যার ওয়েটেড এভারেজ করলে কি স্যার মানে প্রফিট বেশি হয় নাকি স্যার? এটা একটা চূড়ান্ত একটা থিওরিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ, আসলে আলটিমেটলি কোনোভাবে প্রফিট কম বেশি হওয়ার কথা না। আপনার যদি কখনো মানে মালগুলো শেষ হয়ে যায়, আপনার এট দ্য এন্ড আপনার প্রফিট যেটা সেটাই হবে। লিফোতে দেখালে এক ধরনের রেজাল্ট, ফিফোতে দেখালে এক ধরনের রেজাল্ট, ওয়েটেড এভারেজ রেজাল্ট আরেক রকম, কিন্তু দিন শেষে টোটাল লাভ লসটা ওভার দ্য ইয়ার আপনার মালটা যখন শেষ হয়ে যাবে তখন সেটা একই রকমই রেজাল্টটা হবে। কিন্তু স্যার এটা যদি টিভি ফ্রিজ বড় বড় কর্পোরেট কোম্পানি বলেন, স্যার আপনি শেষ করুন স্যার, আমি বলছি। বড় বড় কোম্পানির ক্ষেত্রে তাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনটা অনেক ইম্পর্ট্যান্ট এবং তারা ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন ভ্যালুয়েশন গুলোর অ্যাপ্রোচ নেয়। বাট এই যে ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে এদের হিসাব নিকেশটা অনেক সহজ রাখার জন্য এদেরকে বেশিরভাগই ওয়েটেড এভারেজ রাখা হবে। স্যার ছোট কোম্পানির ক্ষেত্রে সাপোজ যদি হয় এটা রড সিমেন্টের কোম্পানি, সেক্ষেত্রে তো রড সিমেন্টের প্রাইস তো ডেলি চেঞ্জ হয়। ও মানে সেক্ষেত্রে কি আমি এটা কি ওয়েটেড কাউন্ট করবো নাকি জাস্ট এভারেজ কাউন্ট করবো, অনলি এভারেজ? না, সিম্পল এভারেজ, এভারেজ তো দুইটা আছে, একটা হচ্ছে সিম্পল এভারেজ আর একটা হচ্ছে ওয়েটেড এভারেজ। তো সিম্পল এভারেজটা আসলে সবসময় রিপ্রেজেন্টেটিভ হয় না। হ্যাঁ, এটা বাট ওয়েটেড এভারেজটা রিপ্রেজেন্টেটিভ হয় ট্রুলি। আমি আশা করছি যে আমাদের সাথে যারা আছেন তারা এই সিম্পল এভারেজ কি আর ওয়েটেড এভারেজ কি সেটা সকলে বোঝেন। আমি আর ফার্দার ক্লারিফিকেশনে যাব না। যদি যাওয়ার দরকার হয় আপনাদের লাগে তাহলে আমি বলবো, তাছাড়া যাচ্ছি না। বাট এভারেজের মধ্যে সিম্পল এভারেজটা সবসময় রিপ্রেজেন্টেটিভ হয় না, বাট ওয়েটেড এভারেজ, দ্য ওয়ে ইট ইজ ক্যালকুলেটেড, ইট রিপ্রেজেন্টস দ্য মোর লাইকলি ভ্যালু। Is that clear? Yes. আমি এরকম চাই যে এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন করুক, আমরা একটু ডিসকাশন করি, আলোচনা করি। এই যে একটা ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান বলেন, হ্যালো স্যার বলেন। বলেন আপনি বলেন। না বলেন। স্যার এক্ষেত্রে যদি স্যার প্রতিষ্ঠান চায় স্যার তার মানে ব্যবসায়িক মানে সিচুয়েশন অনুযায়ী মানে তার মানে যে কি বলবো
মানে যে মানে যেরকম মানে সিচুয়েশন হয় মানে ব্যবসায়ী মানে রানিং চলার সময় সে যেটা মনে করে ওই হিসাবে স্যার মানে ইনক্লুড করতে পারে না। এটা হতে পারে স্যার পারপেচুয়াল, হতে পারে ওয়েটেড এভারেজ, নাকি না স্যার বছরের শুরুতে যেটা নিয়ে করতে হয় সেটা নিয়ে না স্যার না, রানিং থাকতে হবে? আপনাদের প্রথমে বুঝতে হবে যে এই এই জাতীয় যে এসএমই লেভেলের বিজনেসম্যানরা, হ্যাঁ, তাদের কিন্তু যখন সফটওয়্যার থাকে না তখন ধরেন খুব কম অ্যাকাউন্টস এর এগুলো থাকে না, লাভ লোকসান এগুলো থাকে না, তারা লাভ লোকসান অন্যভাবে করে। তো তারপরে আমরা যখন এত কিছু দিচ্ছি এটা তাদের জন্য অনেক বেশি, তাদের আর লিফো ফিফো পর্যন্ত যাওয়ার দরকার হয় না। তারা কাস্টমারের ব্যালেন্স পাচ্ছে, তাদের লাভ লোকসানটা একটা গ্রসে পাচ্ছে, তাদের স্টক ভ্যালুয়েশনটা পাচ্ছে, তাদের ক্যাশ ব্যাক কত আছে সবগুলো পাচ্ছে, এটা তাদেরকে অনেক খুশি রাখে। আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি এগুলো কর্পোরেট কোম্পানিদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। জি স্যার, জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু এখন সব দিকে একটু আস্তে আস্তে করে সব দিকে ট্রানজাকশন করব, ইমাজিনারি ট্রানজাকশন কল্পনা করে করে ধরে নিয়ে ট্রানজাকশন গুলো করবো, যাতে করে সবগুলো আমরা একটু একটু করে হাত দিতে পারি। আমরা এটা অ্যাকাউন্টস মেনুতে যাচ্ছি, যেটাকে আমরা আগে ভাউচার মেনু বলতাম, এটা অ্যাকাউন্টস মেনু। অর্থাৎ বেসিক যে অ্যাকাউন্টস, টাকা পয়সার লেনদেন সহ জার্নাল ভাউচার বা কারো অ্যাকাউন্টস অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এই অ্যাকাউন্টস মেনুটা করেছি। আর বাই দিস টাইম আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখন যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা আসলে মানে ডিজাইনটা বেসড অন কুইক বুকস। আমরা আমরা প্রথম বাংলাদেশে 2003 সালে কুইক বুকস ইউজ করি। তখন ইন্ডিয়া থেকে ট্রেনার এসে আমাদেরকে কুইক বুকস এ ট্রেনিং করা এবং অনেক কিছু করার কথা ছিল কুইক বুকস নিয়ে আউটসোর্সিং বিষয়ে। তো যখন আমরা কুইক বুকস দেখছি তখন থেকে আমি আর ট্যালি কখনো খুলে আর দেখি না। কুইক বুকস দেখার পরে ট্যালি কি আমার ব্যক্তিগত মতামত ওটাকে আর সফটওয়্যার মনে হয় না, যদিও ট্যালি অনেক ভালো ফাংশন করে, অনেক ভালো রেজাল্ট দেয়, বাট থিওরিটিক্যালি সফটওয়্যার যেরকম হওয়া উচিত, অ্যাকাউন্টসের সফটওয়্যার যেরকম হওয়া উচিত সেরকম সফটওয়্যার ট্যালি না, ট্যালির অনেক দুর্বলতা আছে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু জাস্ট কথা বলবো। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার সাথে তো কথা কল দিয়েছিলাম, পরে আপনি আর বন্ধ হয়ে গেল। তা আমি আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি একটু একটা সেশনে আছি, সেশনটা শেষ করে নিয়ে আমি আপনাকে কল ব্যাক করছি। হ্যাঁ, মানে থিওরিটিক্যালি ট্যালি যেভাবে যা কিছু করে সেগুলো এটাকে বলা হয় অবসলিট, এটাকে বলা হয় লিগেসি সফটওয়্যার। ওইটা একটা পুরাতন প্রাক্তন ব্রিটিশ আমলের সফটওয়্যার। সো আপনারা যদি কেউ ট্যালি এবং কুইক বুকস দুটাই দেখতে পারেন তাহলে বুঝবেন যে হোয়াট ইজ কুইক বুকস, হোয়াট ইজ ট্যালি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই এম টেলিং ইউ this software or design of this software or theme analysis design is based on QuickBooks. আমাদের এত জ্ঞান অভিজ্ঞতা এরকম ছিল না যে আমি অ্যাকাউন্টিং পড়ছি আমি সরাসরি এরকম একটা সফটওয়্যার ডিজাইন করতে পারি, এরকম এত ক্ষমতা হওয়ার কথা না। কারণ এরকম আপনারা যদি কুইকবুকস যখন ব্যবহার করবেন দেখবেন, আমি চেয়েছিলাম যে কুইকবুকস আপনাদেরকে দেখাইতে যে কি ধরনের রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং এর পরে ওরা সফটওয়্যারে হাত দিয়েছে এবং সফটওয়্যারটার ডিজাইনটা করেছে, অবাক করার মতো। তো সেই ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান, রিসার্চ আর&ডি আমাদের দেশে সম্ভব না। আমরা আমাদের অত বড় কাস্টমার বেস নাই, অত বড় মার্কেটিং প্ল্যানিং নাই, এই জন্য আমরা করতে পারি না। বাট আমরা যখন ওরকম ফার্স্ট টাইম কুইক বুকস শিখি, কুইক বুকস এক্সপার্ট হই এবং কুইক বুকস ট্রেনিং করি, তখন আর পরে যখন আমি আবার যখন নিজের সফটওয়্যার বানাতে শুরু করলাম তখন এইখানে এই বেসিক থিম গুলো আসলে কুইক বুকস থেকে নেওয়া, বাট ভিতরে ব্যাক এন্ডে অনেক কাজ আমরা তো আর ব্যাক এন্ডে কুইক বুকস দেখতে পাই না। ব্যাক এন্ডের অনেক কিছু থিম আমার নিজের কিছু কাস্টমাইজ করা। এখন হোয়াই ইট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন কুইক বুকস, কারণটা হচ্ছে কুইক বুকস এর অনেক ফিচার, ওখানে আমেরিকান অনেক জিনিসপত্র, ওদের কালচারের সাথে জিনিসগুলো যায়, ওদের প্র্যাকটিসের সাথে জিনিসগুলো যায়, যেটা আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের প্র্যাকটিসের সাথে যেটা যায় না। এদের এই জিনিসগুলো হলে হয়, এদের এত বেশি কিছু লাগে না, এদের এই জিনিসগুলো এদের মধ্যে। সো হোয়াট I have tried to keep this design
that is more appropriate for them. আমাদের দেশীয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপযোগী, তাদের যে লেনদেনগুলো হয় তাদের জন্য উপযোগী করে এটা করা হয়েছে। এবং আমরা এই ধরনের সফটওয়্যার, যদিও এটা মার্কেটিং করা হয় না, আমি এটার কাস্টমার ওই অনেকদিন আগে যা ছিল তাই আছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। একটা নতুন কাস্টমারকে শেখাইতে বুঝাইতে এটা আমাদের শেষ করে দিয়ে আসতে 2 থেকে 3 ঘন্টা লাগে, তারপরে সে নিজে এন্ট্রি করে চালাইতে পারে। এটার জন্য কোনো এক্সটেন্সিভ ট্রেনিং দরকার হয় না, কোনো কিছু দরকার হয় না, অনেক পিছনে অভিজ্ঞতা দরকার হয় না। মানে এটা এভাবে সহজ করে ডিজাইনটা করা হয়েছে। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমরা এখন সবকিছু একটু একটু করে টাচ করে দেখবো। তো এখানে আমরা দেখছি অ্যাকাউন্টস মেনু, আমরা আবার একটু কাস্টমার সাপ্লাই মেনুতে ঘুরে আসবো। আমরা একটু দেখছি অ্যাকাউন্টস মেনুতে রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, ফান্ড ট্রান্সফার ভাউচার, জার্নাল ভাউচার এবং সাব অ্যাকাউন্টস অ্যাডজাস্টমেন্ট। সো রিসিভ ভাউচার, যেটাকে বিজনেস প্রতিষ্ঠানে অনেক সময় ক্রেডিট ভাউচারও বলে, যেটা যে ভাউচার গুলোর মাধ্যমে যাবতীয় ব্যাংক অথবা ক্যাশ টাকা গ্রহণ করা হয় সেগুলোকে ক্রেডিট ভাউচার বা রিসিভ ভাউচার বলে। আমরা রিসিভ ভাউচার বলি কারণ এটা বুঝতে সুবিধা, যে আমি টাকা পাইছি আইদার ক্যাশ অর ইন ব্যাংক, আমি একটা রিসিভ ভাউচার করবো, আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি ফর্মে যাব, যে কোন অ্যাকাউন্টে টাকা রিসিভ করেছি শুধু সেই জিনিসটাই আসবে এখানে। সো আমার এখানে এটা আসলো, আমি সেটা সিলেক্ট করব, এখানে অ্যামাউন্ট দিব, রেফারেন্স নাম্বার দিব, ডেট দিব, আর কোন অ্যাকাউন্ট থেকে আমার টাকা পেলাম সেটা এখানে সিলেক্ট করব, রেফারেন্স দিব, ডেসক্রিপশন দিব। নো সিলেক্টিং ডেবিট, নো সিলেক্টিং ক্রেডিট। We don't have to select which account is to debit and which account is to credit. Just it is more comfortable for non-accountant background people, non-accounting background people. This can handle smoothly. This is the concept of QuickBooks basically, and এটাকে চুরি বলা যাবে না, আমি তাদের থেকে ধার নিয়েছি বলা যাবে, তাদের থেকে আমি কনসেপ্টটা ধার নিয়ে আমি আমাদের মধ্যে করে আমরা কাস্টমাইজ করেছি। সো আমরা একটু দেখে নিই যে আর একটা তার বন্ধু আছে, সেই বন্ধুর কাছ থেকে আরো কিছু টাকা সে লোন নিবে, তাহলে তার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আছে লোন ফ্রম মিস্টার জাফর, এখানে তার আরেক বন্ধু লোন ফ্রম মিস্টার শরীফ নামে একটা বন্ধু আছে, সেই লোন শরীফের থেকে সে 1,05,000 টাকা একটু ধার নিচ্ছে, এরকম একটা। সো ওপেনিং ব্যালেন্স থাকবে না, আমরা এটা ক্রিয়েট করলাম। আমরা শরীফের কাছ থেকে রিসিভ ভাউচারের মাধ্যমে আমরা কিছু টাকা নিব। সো সে আমাদের প্রাইম ব্যাংকে টাকা জমা দিচ্ছে, এখানে একটা বড় টাকা জমা দিচ্ছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা দিচ্ছে। সাম রেফারেন্স দিলেও হবে, না দিলেও হবে, ডেটটা দিতে হবে 10/01। এখানে আমরা দিব লোন ফ্রম শরীফ, এখানে একটা কিছু লিখে দিলাম সেলফ, এখানে একটা ডেসক্রিপশন দিলাম, সাম ডেসক্রিপশন দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে রিসিভ ভাউচারটা ব্যবহার করা হচ্ছে কেন? আদার দেন কাস্টমার মানি, কাস্টমারের থেকে টাকা নেওয়া ছাড়া যে কোনো ধরনের কারো থেকে লোন নেওয়া, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা, বা কাউকে ধার দিয়েছিলেন সে টাকা ফেরত দিচ্ছে, এই ধরনের লেনদেনের জন্য আপনি রিসিভ ভাউচারে যাবেন বা ক্রেডিট ভাউচারে যাবেন। সো আমরা এখানে সেভ করে দিলাম। আমরা একটু কুইক ব্যালেন্স শিটটা দেখে আসি। এখানে যে দেখা যাবে লোন ফ্রম মিস্টার শরীফ 5 লাখ টাকা এখানে চলে আসলো। আবার সরি, আমাদের ব্যাংকেও ওই টাকাটা পেয়ে যাব। আমরা প্রাইম ব্যাংকে নিলাম, প্রাইম ব্যাংকে আমাদের আগে যা টাকা ছিল সেখানে তার সাথে এখানে 5 লাখ টাকা জমা হয়ে গেল, ওই 6,76,000 টাকা এখানে জমা হয়ে গেল। So that is for receive voucher. Payment voucher, or you can call it debit voucher, for any type of cash or bank payment. Any type of cash or bank payment, you can use payment voucher. So first you select from which account you are giving payments or from which account you are paying. So cash in hand. সো আমরা একটা যদি খরচের ভাউচার করি অথবা 7 দিন পরে শরীফকে যদি 2 লাখ টাকা দিই আমরা, তাহলে আমরা এখানে যাব, আমরা 2 মাস পরে টাকা দিচ্ছি। সো আবার প্রাইম ব্যাংক থেকে তাকে আমরা 2 লাখ টাকা ফেরত দিব।
খরচের ভাউচার সহ যে কোনো ধরনের টাকা পেমেন্টের জন্য আমরা এখানে যাব লোন ফ্রম শরীফ এবং এটা আমি দিয়ে দিচ্ছি 26/01 26/01 কিছুদিন পরে শোধ করে দিচ্ছি সাম রেফারেন্স সাম ডেসক্রিপশন আমি সেভ করে দিচ্ছি সো আবার ব্যালেন্স শিটে যাচ্ছি ব্যালেন্স শিটে যে দেখবো যে ব্যালেন্স শিটে যাচ্ছি কারণ সহজে দেখা যাচ্ছে আমার লিজারে যে খুঁজে দেখাচ্ছে তো এখানে যে দেখা সহজ এখানে প্রাইম ব্যাংকের ব্যালেন্স সহজেই দেখতে পাচ্ছি কমে গেল আবার লোন ফ্রম শরীফ এখানে 5 লাখ টাকা ছিল এখানে 3 লাখ টাকা হয়ে গেল সো পেমেন্ট ভাউচার বা ক্রেডিট ডেবিট ভাউচার আমরা ইউজ করবো যে কোনো ধরনের খরচের ভাউচার যে কোনো ধরনের লোন পরিশোধ বা কারোর থেকে এগুলো কাজে আমরা পেমেন্ট ভাউচার ইউজ করবো আমরা এখানে নতুন একটা ভাউচার ইন্ট্রোডিউস করেছি যেটাকে আমরা বলি ফান্ড ট্রান্সফার ভাউচার এটা একটা কাস্টম একটা ভাউচার নেম এটাকে সহজ করা হয়েছে আপনি যদি ক্যাশ থেকে টাকা ব্যাংকে জমা দেন অথবা ব্যাংক থেকে টাকা ক্যাশে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমরা এই ভাউচারটা ইউজ করি যাতে করে আপনাকে কোনটা ডেবিট করব কোনটা ক্রেডিট করব এই জাতীয় কাজ না করতে হয় সো আমরা এখন জনতা প্রাইম ব্যাংক থেকে কিছু টাকা আমরা ক্যাশ ইন হ্যান্ডে নিয়ে আসবো এবং ডেট দিচ্ছি এটা 22/01 ডেট টাকা নিয়ে আসছি 2000 টাকা ব্যাংক থেকে ক্যাশে টাকা নিয়ে আসলাম সো ডেবিট ক্রেডিটটা হচ্ছে কিন্তু ভিতরে মোহাম্মদ রাশেদ খেয়াল করে দেখেন এখানে উপরে লিখছি ট্রান্সফার ফ্রম প্রাইম ব্যাংক ট্রান্সফার টু ক্যাশ ইন হ্যান্ড এটা ইউজার সহজেই করতে পারবে কিন্তু কোন অ্যাকাউন্ট ডেবিট কোন অ্যাকাউন্ট ক্রেডিট এটা তার করতে হচ্ছে না কিন্তু ভিতরে আমরা ঠিকই কোনটা অ্যাকাউন্ট ডেবিট কোনটা অ্যাকাউন্ট ক্রেডিট আমরা ভিতরে কোডিং এর মাধ্যমে সেটা করে দিচ্ছি সো এখানে 20,000 হয়েছে এটা হয়ে যাবে 2 লাখ এখানে আমি সেভ করলাম সো আমার ক্যাশ ইন হ্যান্ডের টাকাটা বেড়ে যাওয়ার কথা সো আমার যদি ক্যাশ ইন হ্যান্ডে দেখি ক্যাশ ইন হ্যান্ডে এত টাকা ছিল না এখন হয়ে গেল 2,29,300 টাকা আবার আমার প্রাইম ব্যাংকের ব্যালেন্স 4 লাখ সামথিং ছিল সেটা হয়ে গেল 2 লাখ সামথিং সো দিস ইজ ফর ফান্ড ট্রান্সফার ভাউচার দিস ইজ দ্য কাস্টম ভাউচার সেকেন্ড অপশন থার্ড অপশন জার্নাল ভাউচার এভরি সফটওয়্যারে জার্নাল ভাউচার অপশনটাই থাকতেই হবে যে আপনি যে কোনো ধরনের নন ক্যাশ ট্রানজাকশন করতে চান ডেপ্রিসিয়েশন করতে চান দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি জার্নাল ভাউচারটা ইউজ করবেন অনলি এই সফটওয়্যারটা চালাতে শুধু জার্নাল ভাউচার করার সময় আপনার ডেবিট ক্রেডিটটা জানতে হবে তাছাড়া কোথাও ডেবিট ক্রেডিট জানার দরকার নেই এখানে যদি ডেপ্রিসিয়েশন করেন তাহলে একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে আর পার্টিকুলার অ্যাসেট অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে কত অ্যামাউন্ট সেটা দিয়ে আমরা জার্নাল ভাউচারটা করব আমি এখন যতগুলো টপিক যাব আস্তে আস্তে করে খুব শর্ট করে বলতে থাকবো আশা করি যে মূল থিমটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে স্যার একটা প্রশ্ন স্যার জি স্যার ডাটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে যদি স্যার কোনো একটা ভুল হয় ভুল একটা অ্যামাউন্ট 2 লক্ষের জায়গায় হয়তো 20,000 দিয়ে দিলাম কিংবা 20 লক্ষ দিয়ে দিলাম ওটার কারেকশনটা করার প্রসিডিউরটা একটু যদি বলতেন যে কোনো এখানে আমরা বলছি যে সফটওয়্যারে দুই ধরনের ইউজার থাকবে মাল্টি ইউজার সিস্টেম হবে এবং সফটওয়্যারে দুই ধরনের ইউজার থাকবে একটা হচ্ছে অ্যাডমিন টাইপের থাকবে একটা হচ্ছে অপারেটর টাইপের থাকবে তো জেনারেলি আমরা এখানে জয়েন করেছি অ্যাডমিন হিসেবে সো সে যে কোনো ডাটা সহজে আপডেট করতে পারছে সো আমি এখানে গেলাম 2 নম্বরটা ক্লিক করলাম যে কোনো কিছু এখানে অ্যাড করলাম আবার আপডেট করলাম বাট এখানে অ্যামাউন্ট সবকিছু আপডেট করতে পারবে if the user is the admin type but if the user is operator type he or she will not be able to update the data আমরা যদি অন্য একটা ইউজার ক্রিয়েট করি এবং তার স্ট্যাটাসটা টাইপটা যদি হয় অপারেটর সে কিন্তু এটা আপডেট করতে পারবে না সে যখন এটা ক্লিক করবে তখন এই আপডেট ডিলিট অপশনটা এনাবলই হবে না অর্থাৎ সে তখন তার ম্যানেজারকে যে বলবে স্যার আমি তো এটা একটা ভুল করে ফেলছি তাছাড়া এটা কি হবে তার ইচ্ছা মতো সে ডাটা ঢুকাইতে পারে সে তার যে কোনো ম্যানিপুলেশন করতে পারে ওইটাকে ডাটা অ্যাকুরেসি রাখার জন্য এইভাবে ইউজার মেইনটেনেন্সটা করা হয় এবং এভাবে ডাটা প্রোটেকশনটা মেইনটেইন করা হয় অ্যাকাউন্টসে আর কিছু মেনু এখানে থাকবে যেমন কাস্টমার অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ
কাস্টমারের কাছে আমরা বাকিতে বিক্রি করলে কাস্টমারের ব্যালেন্স বাড়ে, কাস্টমার আমাদেরকে পে করলে কাস্টমার ব্যালেন্স কমে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে ব্যাড ডেট হয়ে যেতে পারে, কাস্টমার আর দিবে না, বা কাস্টমার 10,000 টাকা পাইতাম বা 11,000 টাকা পাইতাম, কাস্টমার 10,000 টাকা দিয়ে বলছে আর 500 টাকা দিব না, এটা আমার ডিসকাউন্ট দিয়ে দাও। তাহলে এই টাকাটা অ্যাডজাস্টমেন্ট করলেই তার তো ব্যালেন্সটা শূন্য হবে, তাছাড়া তো ব্যালেন্সটা শূন্য হবে না। এরকম ক্ষেত্রে যে কোনো ধরনের তাকে কমিশন দেওয়া বা তার অ্যাকাউন্ট ডিসকাউন্ট করা, তাকে ব্যাড ডেট তার অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ফর্মে যাব। এখানে কোন অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করব সেটা সিলেক্ট করব, কোন কাস্টমারের অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করব সেটা সিলেক্ট করব, কত টাকা অ্যাডজাস্ট করব সেটা সিলেক্ট করব, রেফারেন্স নাম ডেসক্রিপশন দিব, ডেট দিব, সিলেক্ট করব, তার অ্যাকাউন্টটা ওই পরিমাণ টাকা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আর কিন্তু এগুলো এন্ট্রি করে করে আর ইফেক্ট দেখাতে যাচ্ছি না, কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে? রাশিদ, বুঝতে অসুবিধা আর কথা না, যারা প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনছেন তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চ্যাটে নতুন কেউ কিছু বলছেন? স্যার, আমার একটা অনলাইন ছোট একটা বিজনেস আছে, আমি কি সফটওয়্যারটা ফ্রি পেতে পারি? পারভিন আক্তার। ওকে, আবার আচ্ছা, ঠিক আছে পারভিন আক্তার, আপনার ছোট বিজনেস আপনি সব করছেন, চালাবেন, আপনি আমার সাথে আবার একটু পরে কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, আশা করি আপনি আমার কথা শুনছেন এবং অলরেডি আমাদের সাথে সেশনে আছেন। ওকে, ঠিক একইভাবে সাপ্লায়ারের অ্যাকাউন্টে এভাবে অ্যাডজাস্ট করা হতে পারে। সাপ্লায়ার মাল কিনলে, সাপ্লায়ারতে মাল কিনলে, ক্রেডিটে মাল কিনলে তার ব্যালেন্স বাড়বে, সাপ্লায়ারকে পে করলে ব্যালেন্স কমবে। এর বাইরেও সাপ্লায়ারকে ডিসকাউন্ট দিতে হতে পারে, সেক্ষেত্রে বা সাপ্লায়ার আমাদেরকে ডিসকাউন্ট দিতে পারে, সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে যাব, সাপ্লায়ার অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট নামে একটা ফর্মে যাব, কোন অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করবো সেটা সিলেক্ট করবো, সেটা আমার চার্ট অফ অ্যাকাউন্টসে বানানো থাকতে হবে, কোন সাপ্লায়ার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করবো সেটা সিলেক্ট করবো, অ্যামাউন্ট দিব, রেফারেন্স দিব, ডেসক্রিপশন দিব, সেভ করবো, এটা মানে যেটা অ্যাকাউন্ট ইফেক্ট নাও সেটা নিয়ে নিবে। ঠিক একইভাবে আমার সাব অ্যাকাউন্ট এমপ্লয়ি অ্যাকাউন্টে আমি অ্যাডজাস্ট করতে পারি। ওকে, আমরা আবার একটু কাস্টমারের মেনুতে অন্যান্য মেনুগুলো কি আছে সেগুলো একটু দেখবো, সাপ্লায়ারের সবগুলো মেনু দেখবো, ইনভেন্টরি মেনু যদিও আমরা আর এন্ট্রি করে দেখবো না। তো এখন এটা বোঝা যাচ্ছে যে কেউ যদি আর একটু হাতে কলমে প্রশিক্ষণ জিনিসটা নিতে চায়, হয়তো এটার ডিউরেশনটা আর একটু বাড়ালে মনে হয় ভালো, কিন্তু কনসেপচুয়ালি গ্রো করার জন্য এই সেশনটা আই হোপ দিস ইজ গোয়িং টু বি এনাফ। ওকে, আমি এখন এমপ্লয়ি মেনুতে যাচ্ছি। সো তার ছোট করে 2, 4 জন 5 জন এমপ্লয়ি থাকবে, একটা ছোট দোকানে কয়জন এমপ্লয়ি থাকে? 1 জন 2 জন 3 জন এরকম থাকে। তো সো একজনের নাম হাবিব, একজন সেলসম্যান এরকম নাম, এখানে একটু ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো সেভ করা যাবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার এডুকেশন এটা সেভ করা যাবে, তার ডেজিগনেশনটা দিতে হবে কি সেলসম্যান, তার জয়েন ডেট কবে সেটা একটা জয়েনিং ডেট দেওয়া যেতে পারে 01/07/2020 এইসব ডেট থেকে আছে, তার স্যালারি হচ্ছে 9,000 টাকা। একটা জিনিস, একটা ইনফরমেশন আমি সেভ করে রাখছি। আমরা আরেকটা নেই মহসিন, আরেকটা সেলসম্যান, এদের কোনো এর দেখি যে ওপেনিং ব্যালেন্স 2,000 টাকা বাকি আছে ধরলাম, এটা মেল, এটা এর ডেজিগনেশন দিয়ে দিলাম সেলসম্যান, এর জয়েনিং ডেটটাও সরি 01 এই ডেট দিলাম, এর স্যালারি দিলাম 10,000। এটার কোনো ইফেক্ট নেই, জাস্ট একটা ইনফরমেশন, একটা ডেটাবেজে একটা ডাটা সেভ হয়ে যাচ্ছে। এখন যেটা হবে যে জানুয়ারি মাস শেষ, তাহলে জানুয়ারি মাসের স্যালারিটা আমার এন্ট্রি করতে হবে, যাতে জানুয়ারি মাসের স্যালারিটা আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিতে পারি। সো আমি যাচ্ছি জানুয়ারি মাসের স্যালারি দিতে। সো এখানে কোন অ্যাকাউন্টে কার্ড একটা একটা করে দিতে হবে, এগুলো খুব সিম্পল রাখা হয়েছে, সহজ করা হয়েছে। তো হাবিবকে দিব, এখানে দিব হচ্ছে 31/01
31/01/2021, আর এখানে আমার স্যালারি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে যে এটা আমার কোনটাতে যাবে। সো আমার কাছে যদি না থাকে আমি এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসে যে এখানে আমার স্যালারি নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এই যে স্টাফ স্যালারি আছে। সো আমি এখানে গেলাম, এখানে যে প্রথমে হাবিবকে দিলাম, এখানে যে গেলাম স্টাফ স্যালারি সিলেক্ট করলাম, এখানে যে আমি সিলেক্ট করব 31, স্যালারিটা এন্ট্রি হয় মাসের শেষে। সো জানুয়ারি মাসের শেষ তারিখটা দিলাম, তার স্যালারি সম্ভবত ছিল 10,000। একটা রেফারেন্স নাম্বার দিলাম ফর দ্য মান্থ অফ জানুয়ারি, ফর দ্য মান্থ অফ জানুয়ারি আমরা একটাই করি, আমরা আরো 10টা এন্ট্রি করলে যা ইফেক্ট হবে একটাই এন্ট্রি করি। সো এখন আমি এমপ্লয়ি রিপোর্টে যাচ্ছি, এমপ্লয়ি ব্যালেন্স সামারিতে যে দেখছি হাবিবের কোনো ব্যালেন্স ছিল না, হাবিবেরটা এখন 10,000 টাকা শো করছে। আবার যদি আমরা মহসিনেরটা দিই, মহসিনের স্যালারিটাও দিই জানুয়ারি মাসে, তাহলে মান্থলি স্যালারি এখানে দিই মহসিন, এখানে দিলাম স্টাফ স্যালারি। এটাও কনফিগার করে অটোমেটিক করা যেত। এটা 1, এটা রেফারেন্স একটা দিলাম, এখানে ডেট দিব 0/1, এখানে দিব 31, এখানে দিব সেভ। এবার আবার এমপ্লয়ি রিপোর্টটা দেখে নিই, এখানে গেলাম, তাহলে দেখলাম যে এখন টোটাল স্যালারি পেয়েবল এত টাকা। এখন স্যালারিটা যে ফেব্রুয়ারি মাসে আমি দিব, সো ফেব্রুয়ারি মাসে যে এমপ্লয়ি পেমেন্ট ভাউচার, এমপ্লয়ি মেনু থেকে এমপ্লয়ি পেমেন্ট ভাউচার দিচ্ছি, তাদেরকে প্রথমে হাবিবকে টাকা দিই, হাবিবকে দিলাম 5 তারিখে, আর এটা ডেট দিলাম 2 তারিখ। এটা কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছি, ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকা দিচ্ছি। তার স্যালারিটা এখানে শো করার কথা, কত বাকি আছে এখানে শো করছে না। হাবিবের 10,000 টাকা। এখানে একটা রেফারেন্স, এখানে একটা কিছু লিখলাম পেইড, এখানে লিখলাম সেভ, এটা সেভ। এটা এবার মহসিনকে দিই, এই ডেটেই থাক। এটা ক্যাশ ইন হ্যান্ড, একে দিই 14,000, আগে বাকি ছিল। সাম রেফারেন্স, সাম ডেসক্রিপশন, সেভ। ওকে, এখন এমপ্লয়ি রিপোর্টে যে যদি দেখি, এখন দেখেন ব্যালেন্সটা শূন্য হয়ে গেল। সো স্যালারি ক্রিয়েট করলাম, তারপর স্যালারি পেড করলাম, ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকাটা চলে গেল। আমাদের ইনকাম স্টেটমেন্টে আমাদের ওই স্যালারিটার রিফ্লেক্টটা থাকতে হবে। সো 12 আর 10-এ 22,000 টাকা স্টাফ স্যালারি হিসেবে শো করছে এখানে, দেখতে পাচ্ছেন। আর ওদেরকে যে স্যালারি দিলাম সেই টাকাটা আমি যেহেতু ক্যাশের লেজার থেকে দিলাম, সো আমি ক্যাশের লেজারে যদি যাই, এখানে আমি দেখতে পাবো ক্যাশ ইন হ্যান্ড, এখানে দিলাম 01/01, এখানে দিলাম এখানে দেখেন ক্যাশের লেজারটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা ট্রানজাকশন করছি আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে লাস্ট ব্যালেন্স ছিল 2,29,330, একজনকে দিলাম 10,000 টাকা, এটা ক্রেডিট হয়ে গেল ক্যাশ, আরেকজনকে দিলাম 14,000 টাকা, এটা ক্রেডিট হয়ে গেল ক্যাশ। এখন ব্যালেন্স আছে 2,05,330। তো এত সিম্পল, এটা ছোট কোম্পানির, বাট বাস্তবিক বড় কোম্পানি, মিড সাইজ কোম্পানি, লার্জ কর্পোরেট কোম্পানি স্যালারিজের অনেক জটিল, অনেক বড় ইস্যু। এটা একটা বড় মডিউল হয়, স্যালারি অনেক বড় ভাবে ক্যালকুলেট করতে হয়, ওভার টাইম থাকে, পার্ট টাইম থাকে, অনেক কিছু থাকে, সেটা আলাদা ইস্যু। বাট আমরা যেহেতু চিন্তা করছি ছোট একটা কোম্পানির জন্য কিরকম হয় জিনিসটা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট এমপ্লয়ি মেনু কমপ্লিট করেছি, অ্যাকাউন্টস মেনুটা আমরা কমপ্লিট করেছি। আমরা একটু এবার এদিক থেকে আবার আসি, আমাদের সেটিংস মেনুটা কমপ্লিট ছিল। এবার ইনভেন্টরি মেনুতে আমরা প্রথমে দেখেছিলাম হাউ টু ক্রিয়েট ইনভেন্টরি আইটেম, এই মেনু থেকে। এবার দেখি ইনভেন্টরিতে আর দুইটা মেনু আছে, শিফট ইনভেন্টরি এন্ড ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে আমাদের গোডাউন থেকে যদি আমরা মাল, বা আমাদের যদি একাধিক গোডাউন থাকে, সেই ক্ষেত্রে মাল আমরা আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিব কিভাবে। সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটা ইউজ করব। এখানে যদি আমার গোডাউন থেকে মাল যখন শোরুমে নিয়ে আসবো, তখন এখানে ফর্ম শিফট করছি কোথা থেকে, গোডাউন
আর শিফট করছি কোথায়, শোরুমে, সেটা এখানে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করব কোন আইটেমটা আমার এখানে কি ইয়ে আছে মনে হয়, এখানে নাই, এখানে আছে হচ্ছে রেফ্রিজারেটর আছে মনে হয় আমার গোডাউনে, এই যে 20টা। এখান থেকে আমি কয়টা কোয়ান্টিটি দিচ্ছি, 5টা নিচ্ছি কোথায়, শোরুমে। একটা সে ওয়েটেড এভারেজ রেট নিয়ে যাবে, এখানে দিচ্ছি, এখানে ডেটটা দিচ্ছি 02/02 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমি এই শিফটিংটা করছি। এখানে আমি একাধিক আরো আইটেম যোগ করতে পারি, আমি এখানে সেভ দিয়ে দিলাম, আমার গোডাউনের মালে যোগ হয়ে যাবে, আর গোডাউনের মালে কমে যাবে, আর শোরুমের মালে যে ওই আইটেমটা যোগ হয়ে যাবে। আমি আর রিপোর্টে যাচ্ছি না। তারপরে এরকম হতে পারে যে আপনার কিছু আইটেম চুরি হতে পারে, অথবা আইটেম খরায়, বন্যায়, পানিতে নষ্ট হতে পারে, আগুনে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ওই স্টকটাকে সঠিক জায়গায় আনার জন্য আপনার সফটওয়্যারে দেখাচ্ছে আপনার 102টা আইটেম থাকার কথা, বাট বাস্তবিক আপনি খুঁজে পাচ্ছেন 100টা আইটেম। তখন আপনার উচিত হবে ওই 2টা আইটেমকে অ্যাডজাস্ট করে আপনার ইনভেন্টরিটাকে, অ্যাকচুয়াল ইনভেন্টরি আর সফটওয়্যার ইনভেন্টরিকে সমান করা। তো সেক্ষেত্রে আপনি এইখানে কোন স্টক থেকে কোন আইটেমটা অ্যাডজাস্ট করছেন সেটা সিলেক্ট করবেন, এবং এই অ্যাডজাস্টমেন্ট ইফেক্টটা চার্ট অফ অ্যাকাউন্টে কোন জায়গায় হিট করবে সেটা নেবে। কারণ ইনভেন্টরি যদি অ্যাডজাস্টমেন্ট করে যদি কমান, তাহলে আপনার ইনভেন্টরি কমে যাবে। আর এটা কম যদি আগুনে পুড়ে যায়, তাহলে আপনি দিতে পারেন যে একটা চার্ট অফ অ্যাকাউন্টসে যদি একটা অ্যাকাউন্টস করেন যে ইনভেন্টরি লস অন ফায়ার, তাহলে আমার এখানে চার্ট অফ ইনভেন্টরি লস অন ফায়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করব, এখান থেকে আইটেমটা সিলেক্ট করব, কয়টা কোয়ান্টিটি অ্যাডজাস্ট করব সেটা সিলেক্ট করে সেভ করব, আমার ওই কয়টা ইনভেন্টরি থেকে কমে যাবে, আর অত পরিমাণ টাকা আমার ওই অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে যে শো করবে, খরচ হিসেবে শো করবে। আবার অন দ্য আদার হ্যান্ড আপনি গেইনও হতে পারে ইনভেন্টরি, ঠিক একইভাবে অপোজিট ইফেক্টও আপনি নিতে পারেন। সো এটা আমার ইনভেন্টরি হয়ে গেল। এবার আমার সাপ্লায়ার মেনু থেকে আমরা শুধু সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম, আর আমরা গুডস পারচেজ বিল এন্ট্রি করেছিলাম। সো আমরা এখন অন্যান্য মেনুগুলো সংক্ষেপে দেখবো, আমরা আর এগুলোর এন্ট্রিতে যাব না। সো পারচেজ এন্ট্রি মানে পারচেজ রিটার্ন থাকতেই পারে, ছোটখাটো প্রতিষ্ঠানে এরকম আরামেশে হয় যে মাল ফেরত দিয়ে দেয়। সো এই এন্ট্রির মাধ্যমে আপনি পারচেজ রিটার্ন এন্ট্রিটা করতে পারেন। ঠিক একইভাবে সাপ্লায়ার সিলেক্ট করা, ডেট সিলেক্ট করা, কোন আইটেম রিটার্ন দিচ্ছি সেইটা এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে অপশন আছে, এটা একটা গুরুত্বপূর্ণ অপশন, এখানে 4 নম্বরটা দেখেন সিলেক্ট করা আছে, জেনারেল সাপ্লায়ার বিল। অর্থাৎ আপনার অন্য কোনো কিছু যদি ক্রেডিটে কোনো কিছু নেন যেটা আপনার ইনভেন্টরি না, সেটার জন্য আপনার এই এন্ট্রিটা ব্যবহার করতে হবে। আপনি মাল কেনা বেচা করেন রড সিমেন্টের, আপনি যদি কোথাও থেকে একটা ল্যাপটপ বাকিতে ক্রয় করেন, তাহলে কি আপনাকে ল্যাপটপকে কি ইনভেন্টরি হিসেবে নিবেন? এটাকে ল্যাপটপ কি ইনভেন্টরি হিসেবে নেওয়া যাবে না। তখন আপনি ওইটাকে একটা আলাদা অ্যাকাউন্টে, বাকি অ্যাকাউন্টে টাকাটা জমা রাখতে চাইবেন। তো সো একটা সাপ্লায়ার ক্রিয়েট করবেন এবং ল্যাপটপ পারচেজ ক্রেডিট এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করে, বা ল্যাপটপ যদি অ্যাসেটের আন্ডারে তৈরি করেন, তৈরি করার মাধ্যমে এটার মাধ্যমে এন্ট্রি করলে আপনি ওই জাতীয় এন্ট্রিগুলো, আপনার কারেন্টের বিল জমা হয়ে গেছে, তাহলে যেহেতু এটা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্ট সাপোর্ট করে, আপনি কারেন্টের বিলটা এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারবেন। আপনি পে করেন নাই, বাট আপনার বিল এসে চলে আসছে আপনার হাতে, সো আপনি কারেন্টের বিলটা এখানে তৈরি করে রাখতে পারেন, আপনার পানির বিল এখানে তৈরি করে রাখতে পারেন, আপনার অফিস ভাড়া দেন নেই বাট অফিস ভাড়া আপনার কাছে আসছে, সো আপনি এটা জমা দিয়ে রাখলে আপনার এটা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা হবে। আমি আশা করি যে হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আরো কি কিছু ব্যাখ্যা করার আছে এখানে? ব্যাখ্যা করার হয়তো থাকতে পারে, বাট টাইম ইজ শর্ট। আচ্ছা, আমরা এইভাবে কিছু ওভারভিউ করার পরে আর একটু কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আলোচনা করব, আমরা হয়তো 12:30 তে শেষ করব। ইজ দ্যাট অলরাইট? ইজ দ্যাট ওকে? ইয়েস স্যার। ওকে, সো এইভাবে আমরা জেনারেল বিলটা এন্ট্রি করতে পারি।
তারপরে আছে হচ্ছে আবার জেনারেল বিল রিটার্ন হওয়ার ব্যবস্থা থাকতে পারে, যে ওইটার আবার উল্টে রিটার্ন উল্টে এন্ট্রি হতে পারে, সেটার জন্য জেনারেল বিল রিটার্ন এন্ট্রি হতে পারে। তারপর আসে সাপ্লায়ার পেমেন্ট ভাউচার, যেটা অলরেডি আমরা একটা এন্ট্রি করেছি এখানে, যে আমরা একটা সাপ্লায়ারকে পেমেন্ট দিয়েছিলাম 50,000 টাকা। ফর এনি কাইন্ড অফ সাপ্লায়ার পেমেন্ট ফ্রম ক্যাশ অর ফ্রম ব্যাংক আমরা এই ভাউচারটা ইউজ করব। আমাদের এরকম ভাউচার বাড়ানোর কারণটা কি? ভাউচার বাড়ানো মনে হচ্ছে অনেক জটিল, কখন কোথায় যাব। নো, ইট ইজ দ্যাট মাচ ইজি ফর এ এন্ড ইউজার। এন্ড ইউজার কি স্যার এখানে স্যার সাপ্লায়ার থেকে মনে করেন স্যার আমি ইলেকট্রনিক পণ্য আনলাম, এখান থেকে একটা দুইটা পণ্য স্যার সমস্যা আছে, তো এখন এটা আমি যদি রিটার্ন দিতে চাই স্যার, এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে টাকাটা? পারচেজ রিটার্ন হলে তো উল্টা ইফেক্ট হয়ে যাবে। তার পারচেজ করলে যেরকম ইফেক্ট হয়, তার সাপ্লায়ারের লেজারটা বাড়ে, ইনভেন্টরিটা বাড়ে। আমি যদি তাকে রিটার্ন দেই, তার সাপ্লায়ারের ব্যালেন্সটা অটোমেটিক কমে যাবে আর ইনভেন্টরিটা কমে যাবে। স্যার এটা কি আর মানে সাপ্লায়ার অ্যাকাউন্ট থেকে স্যার এটা আর মানে কাস্টমাইজ করা লাগবে না? না, অটোমেটিক কমে যাবে। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো দিস ইজ এসপিভি, দিস ইজ আমরা যেগুলো বড় বড় কর্পোরেট কোম্পানিতে এখন কাজ করছে, সেগুলো এখন সাপ্লায়ার পেমেন্টকে বলে সংক্ষেপে এসপিভি। এসপিভি মানে হচ্ছে সাপ্লায়ারে পেমেন্ট করার জন্য এই ফর্মে যাও, সাপ্লায়ারকে পেমেন্ট করবে, সাপ্লায়ার মেনুতে যাবে, সাপ্লায়ার পেমেন্ট ভাউচারে যাবে, সাপ্লায়ার সিলেক্ট করবে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে সেটা সিলেক্ট করবে, কত টাকা দিচ্ছে সিলেক্ট করবে, রেফারেন্স দিবে, ডেসক্রিপশন দিবে, সেভ করবে, শেষ। No selecting debit, no selecting credit account or anything. সাপ্লায়ার মেনুতে লাস্ট অপশন আছে। আবার ঠিক একইভাবে সাপ্লায়ারকে যদি টাকা দেওয়া হয়, সেই সাপ্লায়ার যদি কোনোভাবে টাকা আবার ফেরত দেয়, ধরেন সাপ্লায়ার আপনাকে অ্যাডভান্স দিল, আবার কেনা বেচাই হলো না, কিন্তু সাপ্লায়ার বলছে আপনি আমাকে টাকাটা ফেরত দিয়ে দেন, তখন আমরা এই ধরনের এই সাপ্লায়ার পেমেন্ট ভাউচার রিটার্ন, সাপ্লায়ার ভাউচার রিটার্ন এই এন্ট্রিটার মাধ্যমে টাকাটা রিটার্ন দিয়ে দিতে পারি। আমি একটু মেসেঞ্জারে দেখছিলাম একটু আর কি, যে কে কোনো মেসেজ দিচ্ছে কিনা চ্যাট অপশনে। তো ওকে, দ্যাট ইজ অল ফর সাপ্লায়ার মেনু। এখন আসি আমরা কাস্টমার মেনুতে। কাস্টমার মেনুতে আমরা প্রথমে দুইটা কাজ করেছিলাম। আমরা হচ্ছে কাস্টমার ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট কাস্টমার, সেটা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম কিভাবে সেলস এন্ট্রি করতে হয় সেটা। এই সেলস এন্ট্রির মধ্যে অপশন আছে, এখানে ক্যাশ সেল করা যাবে, এখানে ক্যাশ ক্রেডিট দুইটা সেল করা যাবে, এখানে ডিসকাউন্ট যদি দেয় সেই ডিসকাউন্ট অপশনটা অ্যাপ্লাই করা যাবে। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস হয় যে মাল কেনার সাথে আবার লেবার চার্জটা অ্যাড করে, সেই লেবার চার্জটা কাস্টমারের সাথে নেয়, কিন্তু ওই টাকাটা আবার লেবারকে দিয়ে দেয়। এটা একদম বাংলাদেশের প্র্যাকটিক্যাল কেস। এটা কুইকবুকসে এটা এক ধরনের আছে, ওরা এটাকে বলে রিইম্বার্সিবল এক্সপেন্স। ওরাও এটাও ডিল করে ইস্যুটা, যে রড সিমেন্টের দোকানটা দেখায় যে আপনি 10,000 টাকা রড সিমেন্ট কিনলেন, এখন ওই মালটা ঢয় দিতে আরো 500 টাকা লেবার লাগবে, সো আপনার কাছে ওরা বিল করবে 10,500 টাকা, ওরা 10,000 টাকা রেখে দিয়ে 500 টাকা ওই লেবারকে দিয়ে দিবে। সো এটাও অ্যাকাউন্টে চলে আসতে হবে, কিন্তু এটা তার খরচ না। সো এটাও আমরা এখানে নিতে পারি। আবার পুরোপুরি ক্যাশে সেল করা যেতে পারে, তাহলে আমরা কাস্টমার সেল সিলেক্ট করবো না, যত টাকা বিল হবে সেটা পুরোটাই যদি পেইড অ্যামাউন্টে দিই, আর যদি পেছন থেকে আমরা ক্যাশ অ্যাকাউন্ট কনফিগার করে রাখি, তাহলে অটোমেটিক আমার ক্যাশ অ্যাকাউন্টে যে টাকাটা জমা হয়ে যাবে। So that is all about sales invoice অথবা সেলস এন্ট্রি। ঠিক একইভাবে সেলস রিটার্ন, সেলস এন্ট্রির যেটা ইফেক্ট, ঠিক তার উল্টা ইফেক্ট হবে সেলস এন্ট্রিতে, সেলস রিটার্ন এন্ট্রিতে। নেক্সট একইভাবে আছে আদার সেলস ইনভয়েস। ঠিক যেরকম আমাদের ছিল জেনারেল সাপ্লায়ার বিল, আপনি পণ্য কেনা বেচার ব্যাপারে বাইরেও যদি আপনি আপনার পুরাতন ফার্নিচার বিক্রি করে দেন বাকিতে, বা এরকম কোনো কিছু পুরাতন মেশিন পত্র বিক্রি করে দিচ্ছেন বাকিতে, সেই ক্ষেত্রে আপনার ইনভেন্টরি যাচ্ছে না, বাট একটা ক্রেডিটে কিছু হচ্ছে,
সেই ক্ষেত্রে কোন কাস্টমারের কাছে বিক্রি করছেন এবং এখানে সেরকম একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হবে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে, সেটা এখানে সিলেক্ট করবেন, অ্যামাউন্ট দিব, রেফারেন্স দিব, ডেসক্রিপশন দিব, আমার এটা সেভ হয়ে যাবে। কিন্তু ওরকম পুরাতন ফার্নিচার যদি বা পুরাতন স্ক্র্যাপ কিছু যদি নগদে বিক্রি করে দিই, সেক্ষেত্রে আমি রিসিভ ভাউচার দিয়েই করে নিতে পারবো, রিসিভ ভাউচারে টাকাটা রিসিভ করে নিব আর কোন অ্যাকাউন্টে টাকাটা পেলাম সেটা করবো। বাট ওরকম যদি বাকিতে হয় সেই ক্ষেত্রে আমরা আদার সেলস এন্ট্রি বা আদার সেলস ইনভয়েস এরকম একটা ফর্ম দিয়ে এই কাজটা করতে পারি। ঠিক একইভাবে এটা রিটার্নও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন ফর্মের ব্যবস্থা একটা রেখেছি এখানে। নেক্সট আসে হচ্ছে আমরা এটার এন্ট্রি করেছি যে কাস্টমারের থেকে যে কোনো ধরনের কাস্টমারের থেকে টাকা বাকি টাকা নেওয়ার জন্য আমরা সিআরভি এন্ট্রিটা করি, কাস্টমার রিসিভ ভাউচার। সো এই এন্ট্রি ফর্মের মাধ্যমে কাস্টমার সিলেক্ট করব, ডেট সিলেক্ট করব, কোন অ্যাকাউন্টে টাকা নিচ্ছি সেটা সিলেক্ট করব, অ্যামাউন্ট সিলেক্ট করব, রেফারেন্স ডেসক্রিপশন দিব, এটা সেভ হয়ে যাবে। তারপরে একইভাবে কাস্টমারকে যদি ভুল করে বেশি টাকা দিয়ে ফেলে বা মালের টাকা অ্যাডভান্স দিয়েছিল পরে টাকা মালটা নিবে না, সেক্ষেত্রে তাদেরকে টাকাটা ফেরত দেওয়ার জন্য কাস্টমার রিসিভ ভাউচার রিটার্ন নামে একটা ভাউচার এন্ট্রির মাধ্যমে তাদেরকে আমরা টাকাটা দিয়ে দিতে পারবো। এখানে আরো একটা অ্যাডিশনাল একটা ভাউচার রাখা হয়েছে, এগুলো স্পেশাল পিকুলিয়ার কিছু জায়গাতে এরকম ঘটেছে যে একই জন সাপ্লায়ার এবং কাস্টমার, তাহলে তারা একই জন মাল দিয়ে মানে দুইবার টাকা লেনদেন করবে না, তারা চায় যে আমার অ্যাকাউন্টের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে একবার কাস্টমার একবার সাপ্লায়ার হিসেবে তৈরি করতে হবে এবং এই এন্ট্রির মাধ্যমে আপনাকে তাদের অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো একই ব্যক্তি যখন কাস্টমার এবং একই ব্যক্তি যখন সাপ্লায়ার, তাহলে কাস্টমার হিসেবে টাকা দিবে, আপনি আবার সাপ্লায়ারকে টাকা দিবেন, এরকম না করে তার ওই অ্যাকাউন্টের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে এই এন্ট্রির মাধ্যমে। তো এগুলো আসলে থিওরিটিক্যালি ঘরে বসেও তো কিছু বানানো হয় না, এগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যে তাদের রিকোয়ারমেন্ট থেকেও আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে, তারা বলছে আমাদের এরকম কিছু লাগবে, তখন আমরা এরকম ডিজাইনটা করেছি। এবং এই ডিজাইনটা কমপ্লিটটা হয়েছে আসলে 2010 সালের দিকে, 2010 সালে এটা ফিনিশ। তারপরে একটু ডিজাইন বাগ ফিক্সিং এগুলো হয়েছে, কিন্তু মেজর ডিজাইনটা আমি 2009 সাল থেকে 2010 এটা কমপ্লিট করেছি। কিন্তু এটা এরকম আমরা চ্যালেঞ্জ দিতে পারি, যে কোনো একটা কাস্টমারকে, এরকম ছোট কাস্টমারকে দিব, তারা এরপরে ব্যবহার করে বলবে না যে না এটা আমার করা যায় না, এটা আমার হয় না, এরকম কোনো স্কোপই নাই। হ্যাঁ, অ্যাডিশনাল ফিচার অনেক বড় বড় ফিচার, সেটা ভিন্ন কথা, কিন্তু তার কাজকর্ম যেটা, তার যে দৈনন্দিন যে লেনদেন ট্রানজাকশন, সেটা যে এখানে করা যাবে না এরকম কোনো কিছু সম্ভব না। তাদের প্র্যাকটিক্যালি যা কিছু তাদের প্রত্যেক দিন বা সারা মাসে সারা বছরে যা কিছু লেনদেন করে, তার সবকিছুই এই সফটওয়্যার দিয়ে তাদের এটা কমপ্লিট করা সম্ভব। সো এইটার মাধ্যমে আমাদের কাস্টমার মেনুটাও শেষ হয়ে গেল, সব মেনু শেষ হয়ে গেল। আমরা একটু রিপোর্ট মেনুগুলো দেখবো। রিপোর্ট মেনুগুলো আমরা বাঁ দিক থেকে অল্প অল্প করে দেখেছিলাম, যেগুলোকে আসলে আমরা এমআইএস রিপোর্ট বলি। অ্যাকাউন্টস এ তো কি রিপোর্ট, অ্যাকাউন্টস এর লেজার রিপোর্ট আর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই দুটাই। বাট এমআইএস রিপোর্ট, যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম রিপোর্ট, প্রত্যেকটারই আবার অনেকগুলো করে রিপোর্ট হতে পারে। গ্রুপ ওয়াইজ ইনভেন্টরি স্ট্যাটাস, সিঙ্গেল আইটেম ফিনিশড গুডস ডিটেল অর্থাৎ ইনভেন্টরি লেজার, স্টোর ওয়াইজ ইনভেন্টরি স্ট্যাটাস, পারচেজ রিপোর্টের মধ্যে অল পারচেজ রেকর্ড, সাপ্লায়ার ওয়াইজ পারচেজ দেখবো, আইটেম একটা ডেট রেঞ্জ, যে কোনো রিপোর্ট অবশ্যই আপনাকে ডেট রেঞ্জটা সিলেক্ট করতে হয়। যে কোনো ডেট রেঞ্জে আমি কোন সাপ্লায়ারের থেকে কত পারচেজ করলাম সেটা সামারি দেখবো, কোন আইটেম কত পারচেজ করলাম সেটা সামারি দেখবো, একটা আইটেম কবে কবে ডেটে পারচেজ করেছি সেটা ডিটেল দেখবো, একটা সাপ্লায়ার থেকে কোন কোন আইটেম কবে পারচেজ করেছি সেটার ডিটেলটা দেখবো। এই ধরনের যত ধরনের এমআইএস গুলো হয় মিনিমাম, সেই জিনিসগুলো এখানে পাওয়া সম্ভব। একটা একটা করে সিলেক্ট করে আমরা এগুলো দেখতে পারবো। এগুলো রিপোর্টগুলো দেখে সুবিধা হয় যদি মানে একটা ভালো থাকে এখানে, যে ভালো যদি ইনফরমেশন থাকতো তাহলে এগুলো দেখে খুব সুবিধা হতো আর কি,
রিপোর্টগুলো দেখতে ভালো লাগতো। এখানে ডাটা কম, এখানে রিপোর্টগুলো দেখে খুব একটা সুবিধা হবে না। ঠিক একইভাবে সেলস রিপোর্ট, শো অল সেলস রেকর্ড, শো আইটেম ওয়াইজ সেলস সামারি, স্টোর ওয়াইজ সেলস সামারি, অল কাস্টমার সেলস ডিটেল, কাস্টমার ওয়াইজ সেলস সামারি, একটা নির্দিষ্ট পিরিয়ডে কোন কাস্টমারের কাছে কত সেল করলাম সেটা দেখলাম, একটা আইটেম কোন কোন ডেটে সেল করলাম সেটাকে বলছি সিঙ্গেল আইটেম সেলস ডিটেল, সেটা দেখলাম, একটা কাস্টমারের কাছ থেকে কোন ডেটে সেল করলাম সেটা দেখার জন্য এখানে আমরা এই রিপোর্টগুলো দেখতে পারি। দেখে আমরা চেষ্টা করবো আরেকটা ফাইল থেকে অন্যান্য রিপোর্টগুলো দেখা যায় কিনা। ঠিক একইভাবে কাস্টমার সিওজিএস রিপোর্ট, আইটেম ওয়াইজ সিওজিএস রিপোর্ট, সিঙ্গেল আইটেমের সিওজিএস রিপোর্ট, সাপ্লাই রিপোর্ট আমরা একটু দেখেছি যে সাপ্লায়ারের কন্ট্যাক্ট সামারি, একটা সাপ্লায়ারের ডিটেল, একটা সাপ্লায়ারের সব ইনফরমেশন যদি প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে দেখতে পারি। এখান থেকে ব্যালেন্স সামারি, এটা আমরা আগে দেখেছি, এটা দিচ্ছি এখন। তারপরে হচ্ছে কাস্টমার রিপোর্ট, কাস্টমারের রিপোর্ট একটা সিঙ্গেল কাস্টমারের ডিটেল এখান থেকে দেখা যেতে পারে, যে তার নাম ঠিকানা কোথায় সেটা দেখলাম। এখানে অর্ডার বাই আইডি, এখানে 100-200টা কাস্টমার থাকতে পারে, সেই লিস্টগুলো আমরা এখান থেকে সহজে দেখে নিতে পারি। এখানে গ্রুপ ব্যালেন্স সামারি, ব্যালেন্স গুলো আমরা অলরেডি দেখেছি। আবার এখানে আবার রিসিভ পেমেন্টের একটা রিপোর্ট এখানে আছে। যেহেতু ডাটা কম, বড় ডাটা মানে অনেক ফুল ফ্লেজ ডাটা থাকলে সেই রিপোর্টগুলো দেখতে ভালো লাগে আর কি। ঠিক একইভাবে এমপ্লয়ি রিপোর্ট, এখানে একটা এমপ্লয়ি ডিটেল, একটা কি কি এমপ্লয়ি আছে তার সংক্ষিপ্ত একটা সামারি এখানে পাবো আমরা। ব্যালেন্স সামারি, আমাদের এই পর্যায়ে আমাদের সবগুলো ব্যালেন্স শূন্য, আমাদের কোনো ব্যালেন্স নাই। In brief, that's all about small trading accounts management information software. This is you can take as a standard solution for a small venture, for a small trading company. But যখনই ম্যানুফ্যাকচারিং এর ব্যাপার আসবে তখনই এখানকার অনেকগুলো জিনিস কমন থাকবে, বাট এখানে ম্যানুফ্যাকচারিং একটা মডিউল আসবে যেখানে কাঁচামালটা কিনে আনার পরে সেখানে একটা প্রক্রিয়ার মধ্যে প্রডিউস করে সেটা ফিনিশ গুডস হবে এবং সেই ফিনিশ গুডসটা যে সেলস হবে, এতটুকু পার্থক্য থাকবে। ওকে, এখন আমি কিছু জিনিস গুরুত্বপূর্ণ আর কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তারপর আপনাদের সাথে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাকে করবেন। ওকে, সো আপনারা যারা ট্যালি, কুইকবুকস এরকম ইউজ করেছেন তারা শুধু এরকম একটা অ্যাপ্লিকেশনই দেখেন এবং ডাটাটা কোথায় স্টোর হয় কিভাবে হয় সেটা কিন্তু কখনো দেখতে পারেন না। বাট আমরা যখন এরকম একটা সফটওয়্যার নিজেরা কাস্টমাইজ করেছি, যখন এরকম তৈরি করি, তখন এটা আমাদেরকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়েছে, একটা রিপোর্টিং টুল ব্যবহার করতে হয়েছে। আর এই যে যতগুলো ডাটা দেখছেন, আমরা এখান থেকে যত ডাটাগুলো এন্ট্রি করলাম সেই ডাটাগুলো থাকছে কোথায়? এই ডাটাগুলো আসলে থাকছে এরকম একটা ডেটাবেস সফটওয়্যারে যে ডাটাগুলো জমা হয়। আমরা গত 2 ঘন্টায় যতগুলো ডাটা ওখানে এন্ট্রি করেছি, যতগুলো পোস্টিং করেছি, সবগুলো ডাটা এইখানে র আকারে এই একটা ডেটাবেস, এটা একটা মাইক্রোসফটের ডেটাবেস যেটাকে বলে সিকিউর সার্ভার। আমরা আমাদের ডেটাবেস হিসেবে এটা ব্যবহার করি। এটার পেছনে ওই সবগুলো ডাটাই আছে। আমি আপনাদেরকে একটা কুইরি করে যদি দেখাই, আমরা যদি কাস্টমার টেবিল থেকে দেখি, সিলেক্ট অল ফ্রম কাস্টমার, দেখেন আমরা ওখান থেকে ফ্রন্ট থেকে রিপোর্ট থেকে যে ডাটাগুলো দেখলাম সেটা র আকারে ভিতরে এইভাবে ডাটাগুলো আছে। This is I'm telling you just to give you an idea how software works, how software is built. এটা আপনাদের কাজে লাগবে, আপনাদের আইডিয়াকে আরো ম্যাচিউর করতে এটা আশা করি কাজে লাগবে। সো এই ডাটা, এই যে সফটওয়্যারটা দেখছি, আপনি কি এসকিউএল সার্ভারটা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আসলে? না স্যার, শেয়ার না করলে তো পাবেন না। সরি স্যার, শেয়ার না করলে তো পাবেন না। এবার পাচ্ছেন নিশ্চয়ই? জি স্যার। This is basically database software. আমাদের যে অ্যাপ্লিকেশনে যে ডাটাগুলো আমরা সেভ করছিলাম, যা কিছু এন্ট্রি দিচ্ছিলাম, যেগুলো রিপোর্ট আকারে দেখছিলেন, সেগুলো সবগুলো এইভাবে পেছনে এইভাবে টেবিল আকারে সেগুলো জমা আছে।
এই আমরা মাইক্রোসফটের ডাটাবেস ইউজ করছি, সেখানে এই টেবিলগুলো আমরা ডিজাইন করেছি এবং এখানে সবগুলো স্টোর হচ্ছে। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা টেবিল আছে, এখানে সেভ করা আছে। যদিও এগুলো রিলেশনাল ডাটাবেস, এগুলো একটা ভালো জানাশোনা থাকলে এগুলো ক্রিয়েট করা যায়, এগুলো নিয়ে কাজ করা যায়। সো এভরি সফটওয়্যার, এভরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার, দেয়ার মাস্ট বি এ ডাটাবেস বিহাইন্ড। আপনার মাথায় রাখতে হবে যে এই ধরনের সফটওয়্যার পেছনে সবসময় একটা ডাটাবেস টাইপের একটা সফটওয়্যার থাকবে। ইট ক্যান বি ওরাকল, ইট ক্যান বি মাইস্কুয়েল, ইট ক্যান বি এসকিউএল, ইট ক্যান বি এনি আদার। একদম আপনাদেরকে জাস্ট ওরাকল, it can be Oracle. Oracle is also a renowned database, number 1 database in the world. স্যার এটা বেশিরভাগ কোন ক্ষেত্রে স্যার ব্যবহার করা হয়? জি স্যার ওরাকল ডাটাবেসটা স্যার কোন কোন বিজনেসে স্যার এটা বেশিরভাগ ব্যবহার করা হয়? Oracle অনেক বড় সফটওয়্যার, Oracle এর ডেটাবেস আছে, Oracle এর আবার সলিউশনও আছে, ERP সলিউশনও আছে। হ্যাঁ, সো ওরাকলটা বড় বড় লার্জ এন্টারপ্রাইজ গুলোতে ব্যবহার হয়, ওরাকলের দামও বেশি। এগুলো আমরা ফ্রি ব্যবহার করি, আমরা যে ভার্সনগুলো ব্যবহার করি এগুলো পেইডও আছে, পেইড ভার্সনও আছে, এগুলো ফ্রি ভার্সনও আছে। আমাদের মতো ছোট ছোট কোম্পানি বা যারা লার্নার, যারা সিএসসি স্টুডেন্ট, তাদের জন্য মাইক্রোসফট এই প্রোগ্রামগুলো ফ্রি দেয়, বাট ইট হ্যাজ এন্টারপ্রাইজ ভার্সন ফর হুইচ ইউ হ্যাভ টু পে। নাম্বার 1 ইজ ওরাকল, বাট মাইক্রোসফট আমাদের দেশে এটা বেশি পপুলার। স্যার বড় বড় স্যার কর্পোরেট কোম্পানিগুলোতে স্যার ওরাকল ব্যবহার করে মনে হয়। রাইট। ওকে, আমার এই সম্পর্কেও ধারণা দেওয়া হয়ে গেল ডাটাবেস সম্পর্কে। আমি স্টকটা শেয়ার করে আবার আমার সফটওয়্যারে আবার একটুক্ষণের জন্য যাচ্ছি। That's all from me. Now it's your time. Now please share with us, with me, what you have learned and what more you want to know from us in the next. And if anything I need to clarify more, please tell me, please let us know. আমি চাই যে সকলেই আমরা 15-10-20 মিনিট আমরা সেশনে থাকবো, তারপরে আমরা আজকের মতো শেষ করব। আমরা আবার ইনশাল্লাহ, আমরা বলেছিলাম যে এটা আসলে স্টার্টার, আমরা ইআরপি তে এই জিনিসগুলো আরো ভাস্ট আকারে দেখতে পাবো। সো এটা আমরা একটা প্রাথমিক ডোজ নিয়ে নিলাম। আমরা 15 দিন পর বা 1 মাস পরে যখন ইআরপি ফার্স্ট লেসনটা নিয়ে কাজ করবো অ্যাকাউন্টস মডিউল বা কমার্শিয়াল মডিউলে, তখন আমরা এই কনসেপ্ট আমাদের কাজে লাগবে। সো আমি আশা করি আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করবেন, এখানে আমার সাথে শেয়ার করবেন, আরো যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সাথে শেয়ার করেন প্লিজ। সো ভুয়া হাসিব দিয়ে শুরু হতে পারে, বাউদ্দিন দিয়ে শুরু হতে পারে, মোহাম্মদ রাশিদ দিয়ে শুরু হতে পারে, শরীফ আক্তার। এনি কমেন্টস ছিল স্যার? জি জানা ছিল স্যার, একটা একদিনে স্যার মানে সারাদিন ব্যাপী যা ট্রানজাকশন হলো স্যার, আমরা কি দিন শেষে দেখতে পারবো আজকে দিনে পুরো দিন মিলে কতটুকু ট্রানজাকশন? হ্যাঁ, যে কোনো রিপোর্টে আপনি শুধু ট্রানজাকশন মানে ট্রানজাকশন ডেটটা মানে আপনি বলছেন আপনার কি কি ট্রানজাকশন হলো আমি এক জায়গায় দেখবো এরকম? জি স্যার, মানে আজকে সারাদিন মিলে আমার যা ট্রানজাকশন হলো কেনা বেচা, দিন শেষে কি আমি জানতে পারবো স্যার? মানে হ্যাঁ, ওইটা আমরা রেডিলি দিচ্ছি না, বাট ওইটা একটা ড্যাশবোর্ড আকারে ইজিলি দিয়ে দেওয়া যায় যে আপনার দিনের টোটাল সেলস, টোটাল, সেটা ইনকাম স্টেটমেন্টে গেলে পেয়ে যান আসলে টোটাল ট্রানজাকশনটা। বাট ওরকম একটা কনসেপ্ট এদিকে আছে, ডে বুকের একটা কনসেপ্ট। বাট আমরা দেখেছি যে যারা আমাদের সফটওয়্যারটি ইউজ করে তারা আর কিছু বলে না যে আমাদের আর কিছু লাগবে আসলে, কারণ ওরা যখন এটা ইউজ করতে থাকে তখন ওরা দেখে যায় যে আমি যা জানতে চাই আমার তা এখানে পেয়ে যাই, তার ওই দিনের সেল কত, তার ওই দিনের ক্যাশের খরচ কত, যা কিছু পেয়ে যায় সে। বাট স্টিল দিস ইজ নট অল, এটা একটা ছোট আকারে একটা স্ট্যান্ডার্ড। আমি বললাম যে আমি 2000 সালের পরে বেসিক্যালি আর সেভাবে কাজ করিনি এটাতে, বাট
এটা অনেক কারণ আছে কেন কাজ করেনি, কারণ অনেক, বাট ইট ক্যান বি রিচড টু এ গ্রেট এক্সটেন্ট। এটাকে আরো অনেক ফিচার সমৃদ্ধ করা যায়, অনেক ভালো করা যায়, অনেক কাজ করা যায়, বিকজ কোড ইজ ইন আওয়ার হ্যান্ড, ডেটাবেস ইন আওয়ার হ্যান্ড। থ্যাংক ইউ স্যার। শরীফ শিকদার, ভুয়া আসিফ, আরেকজন শুরুতে আমাদের সাথে জয়েন বলেছিলেন, চিটাগাং থেকে আছেন। আমি শেয়ার স্টপ করে দিচ্ছি, ওকে? আর কেউ কি কিছুই বলবেন না? কোনো মন্তব্য, কমেন্ট কিছুই করবেন না? মোহাম্মদ বাহাউদ্দিন, অমিত, বিজয় ভট্টাচার্য। জি, আমি বাহাউদ্দিন স্যার বলতে চাচ্ছি। হ্যালো, আপনার সাউন্ডটা একটু খুব কম, ভুয়া আসিফ, সাউন্ডটা খুব কম। স্যার আমি বাহাউদ্দিন বলতে চাচ্ছি। যে আপনার সাউন্ডটা একটু কম হয়ে গেল, দেখেন তো কি সমস্যা। এখন শুনতে পাচ্ছেন স্যার? আপনার প্রথমে তো আপনার কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে কেন? হ্যালো না, আপনার সাউন্ডটা একদম কম শোনা যাচ্ছে। স্যার, তাহলে হয়তো কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস। আপনি একটু আপনার ডিভাইসটা চেক করেন, সাউন্ডটা একবার চেক করেন। বিজয় ভট্টাচার্য, আপনি একটা মেসেজ দিয়েছেন, কোর্স করতে চাচ্ছেন। আপনি কথা বলেন, আমরা যে কথা বলেন না, আপনি কথা বলেন, সমস্যা কি? এখানে শরীফ শিকদার আছেন, সাকিব আহমেদ সরকার আছেন, সাব্বির হোসেন আছেন, পারভিন আক্তার আছেন, নাইমা সুলতানা আখি আছেন, মুনমুন আক্তার আছেন, মোহাম্মদ রাশেদ আছেন, মাসুম আছেন। প্লিজ টক টু আস, লেট আস নো ইউর অপিনিয়ন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার এই ইআরপি সফটওয়্যারটা স্যার মানে স্যার কোন ধরনের এসএমই স্যার প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি সুইচেবল, যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? এখন যেটা দেখলেন সেইটা? জি স্যার, জি স্যার। এটা তো আসলে সেভাবে ইআরপি সলিউশন না, এটাকে ট্রেডিং অ্যাকাউন্ট সফটওয়্যার বললে ভালো হয়। আমরা সে কারণে ম্যাক্রো ইআরপি বলেছি। আপনার চোখের সামনে যে কোনো ধরনের ট্রেডিং করবেন, এনি ট্রেডিং আপনি বলেন, এটা সকলের জন্য প্রযোজ্য। রড স্যার সিমেন্ট, এটা কি স্যার ফার্মেসিতে ইউজ করা যাবে? হ্যাঁ স্যার ফার্মেসি কোন দোকান বা ফার্মেসির একটু কাস্টমাইজেশন লাগে, ফার্মেসির একটু ওদের আলাদা কিছু অপশন একটু লাগে, বাট অবশ্যই করা যাবে। বাট একটু ওদের একটু অন্য ধরনের একটু কাস্টমাইজেশন লাগে, ফার্মাসির জন্য একটু একটু চেঞ্জ লাগে। বাট আপনার রড সিমেন্টের দোকান, আচ্ছা বিজয় ভট্টাচার্যের মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পরে ফোন দিন। হ্যাঁ, আমি আপনাদের এই কথা বলতে বলতে সবার সাথে চ্যাট করতে পারছি না, আপনি আমাকে কল দিন। হার্ডওয়্যারের দোকান, এনি দোকান, আমরা চোখের সামনে যা কিছু যে পর্যায়ে দোকানপাটগুলো রাস্তাঘাটে দেখি, শাড়ি কাপড়ের দোকান থেকে শুরু করে, টিভি ফ্রিজের দোকান থেকে শুরু করে, মোটরসাইকেলের দোকান শুরু করে, এনিথিং। স্যার মুদির দোকান। কিন্তু মুদির দোকান না তো ওদের ছোট ছোট বিক্রি, ওরা তো ওইভাবে মেনটেন করতে পারবে না, তাই না? আপনি বলেন যে তরকারির দোকান, তো তরকারির দোকানে তো ওভাবে ব্যবহার করে তো তার লাভ হবে না। মুদির দোকানে ছোট ছোট সেল করছে, তাদের তো ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না তাদের জন্য, এই জন্য বলা হচ্ছে। বাট বড় মুদির দোকান, ডিপার্টমেন্টাল স্টোরে তারা তো পজ সফটওয়্যার ব্যবহার করতেই পারে, করেও। অনলাইন বেসড বিজনেস গুলোতে, হুম, অনলাইন বেসড বিজনেস গুলোতে স্যার ওই তো তারা ট্রেডিং হলে তারা এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে, তাদের ইনভেন্টরি হিসাব রাখার জন্য, লাভ লোকসান হিসাব রাখার জন্য করতে পারবে। বাহাউদ্দিন, আপনার সাউন্ড কি ঠিক হলো? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? না, অন্যদের সাউন্ড ক্লিয়ার, কিন্তু আপনার সাউন্ডে ক্লিয়ার হচ্ছে না। সরি স্যার, স্যার হয়তো মনে কোনো হয় নেটওয়ার্ক টেকনিক্যাল প্রবলেম। ডিফিকাল্টিজ। আমি না, এবার ঠিক হচ্ছে, এবার ঠিক হচ্ছে।
স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই সফটওয়্যার স্যার সিকিউরিটি হিসাবে জানতে চাচ্ছিলাম সিকিউরিটি বলতে স্যার, যে কোনো তথ্য না না, এগুলো আমরা কি বলছি দেখেন, এগুলো ছোট ছোট সফটওয়্যার অফলাইন ডেস্কটপ সলিউশন। হ্যাঁ, যে বিজনেস করে সে নিজে, আমাদের অনেক গুলো কাস্টমার যে নিজে বিজনেস করে সে নিজে এন্ট্রি করে, আবার কিছু আছে তারা লোক দিয়ে চালায়। তো এটা অনলাইন কোনো সলিউশন না যে অন্যরা কেউ হ্যাক ট্যাক করবে এরকম কিছু। না 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 স্যার, স্যার সেটা বলিনি স্যার, আমি বোঝাতে চাচ্ছি স্যার, মনে করেন স্যার আমার এই কম্পিউটার বা ল্যাপটপ কোনো কারণে প্রবলেম হলো, হ্যাঁ, তো এই সেটার ডাটা ব্যাকআপ গুলো আমি সিস্টেম, সেই ডাটা ব্যাকআপ সিস্টেমটা আপনাদেরকে রাখতে হবে। এটা আমরা দেখাই দিতে পারি, সেই ডাটা ব্যাকআপটা রেখে দিতে হয়, যে পরে যদি কম্পিউটার ও চুরি হয়ে যায় আমরা আবার সফটওয়্যারটা ফেরত পাবেন। বাট ওই ডাটাটা জি স্যার। একটা রেগুলার ইন্টারভেলে আপনাকে ডাটাটাকে রেখে দিতে হবে, মানে ব্যাকআপ করে রাখতে হয় আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলছে না? আমি জানতে চাচ্ছিলাম আপনাদের ওপিনিয়ন, মতামত, আপনারা কি জানলেন, শিখলেন, আমাদের সেশনটা কেমন ছিল। তো আপনারা আমাদের পেজে রিভিউ দিতে পারেন, পেজেও জানাতে পারেন, আমাকে মেসেজ করেও জানাতে পারেন, আমার অ্যাকাউন্টে আমাদের পেজে আমাকে ফোন করতে পারেন। বাট যেটা আমাদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশের, যে কারণে আমি এতবার সকলকে কথা বলার জন্য বলছি বাট কেউ কথা বলছে না, এটা একটা বড় সমস্যা। যে আসলে আমরা একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমরা নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করি। বাট প্রফেশনাল লাইফে ভালো করার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক আপনাদের হতে পারে, যে আপনারা নিজেকে কিভাবে অন্যদের সামনে প্রেজেন্ট করতে হয়, কিভাবে কথা কিভাবে গুছিয়ে কথা বলতে হয়। এটা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ছাত্র জীবন এক জিনিস, কিন্তু চাকরি জীবনটা, সেখানে প্রেজেন্টেশন, নিজেকে প্রেজেন্ট করা, অন্যের সামনে উপস্থাপন করা, ইফেক্টিভলি অন্যের সাথে কমিউনিকেশন করতে পারা, এটা একটা বড় গুণ। সো এই প্ল্যাটফর্মে অল্প অল্প কথা বলার মাধ্যমে সেই জিনিসগুলো আপনারা রেডি করে নিতে পারতেন বা পারেন। তো ঠিক আছে মোহাম্মদ রাশেদ, আমরা 12টা 28 বাজে, আমরা 12টা 30-এ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বলে বলবো, সবাই বিদায় নিয়ে নিব। আমরা মোহাম্মদ বাহাউদ্দিনের কাছে কিছু শুনতে পারলাম না। শরীফ শিকদার, ওনার নামটা কি ছিল, উনি প্রথমে ছিলেন, উনি আর কোনো বললো যে আচ্ছা ঠিক আছে আমরা সেশনটা শেষ করি, আমরা কথা বলবো, ওনাকে আর খুঁজে পাচ্ছি না। স্যার আমার সাউন্ডটা কি এখন ক্লিয়ার? এখন কিছুটা শোনা যাচ্ছে, বলেন, চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আই এম রিয়েলি সরি স্যার, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমি সরি। আর আমি যেহেতু ব্যাংকে জব করি, এই কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার আমার ওইভাবে দেখার সুযোগ হয় নাই। তো যতটুকু দেখলাম আমার ভালো লেগেছে। আর আপনি অনেক সময় দিয়েছেন, অলমোস্ট 3.5 ঘন্টার বেশি, 9টা থেকে শুরু করেছেন। হ্যাঁ, এটা বিশাল একটা আমাদের জন্য, আমি পার্সোনালি বেনিফিটেড। আর আমার এমনি কিছু আমি মনে হচ্ছে যে হয়তো, যেমন যে রিপোর্ট গুলা, হ্যাঁ, ট্রানজেকশন সেভ করার পর যে রিপোর্ট গুলা আসে, হ্যাঁ, ওটার আউটলুকটাতে হয়তো আমরা আরো কিছু মডিফিকেশন দেখলে, মানে আউটলুকটা, যে রিপোর্টটা আসলে দেখতে হয়তো আর একটু সুন্দর দেখা যাবে, এরকম হয়তো কিছু কাজ থাকতে পারে বা করা যেতে পারে কিনা, সেটা একটা বিষয়। আর আরেকটা হলো স্যার, এই যে এই সফটওয়্যারটা মানে আপনার সেলফ সার্ভিসটা কিভাবে দিচ্ছেন, বা এটার এই ধরনের সফটওয়্যার গুলোর এমনি না, দামটা সত্যি কিভাবে? কথা বলতে কি, আমার এই যে ডেস্কটপ সলিউশন, এটা আমি আর মার্কেটিং করি না, আমি আর বিক্রি করতেও আগ্রহী না। আমরা এইটার এখন ওয়েব ভার্সনে মার্কেটিং করতে, বিক্রি করতে আগ্রহী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা এখন বেসিক্যালি কর্পোরেট ইআরপি নিয়ে আমি বেশি আগ্রহী। এগুলো ছোটখাটো সফটওয়্যার নিয়ে আমি আর বেশি আগ্রহী না। বাট আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই সফটওয়্যারটা থেকে দেখানো হলো আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লেগেছে, থ্যাঙ্কস এ লট স্যার। ইনশাআল্লাহ নেক্সট টাইম জয়েন করব। আচ্ছা, আমাদের পেজের সাথে থাকেন, আমাদের পেজে আপডেটটা পেয়ে যাবেন। হ্যাঁ, কোর ইআরপি বাংলাদেশে ইনশাআল্লাহ নেক্সট আপডেটটা পেয়ে যাবেন, যে আমাদের নেক্সট ইনশাআল্লাহ, সেশনটা কি নিয়ে কবে হবে। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মোহাম্মদ বাহাউদ্দিন। আমার একটা কথা ছিল। জি।
তার যদি আমি মানে যদি কয়েকজনটা ইউজ করি তাহলে মানে যে অ্যাডমিন থাকবে সে তো সবকিছু করলো, কিন্তু আর অন্যরা তো মানে পুরোপুরি সব চেঞ্জ করতে পারবে না, বা বা কয়েকজনকে কিভাবে দেওয়া যায় অ্যাক্সেস যে সেই শুধু চেঞ্জ করতে পারে, বা দুইজন এরকম। জি জি, মানে অ্যাডমিন যে ভূমিকাটা পালন করে সবকিছু মানে অন্যরা যদি মানে চেঞ্জ গুলো না করতে পারে, কিছু কিছু জিনিস যে আপনি বললেন রাইট, যেটা সেটা অ্যাডমিনের কাছেই থাকবে। অপারেটররা মানে শুধু এন্ট্রি ছাড়া সেটা আপডেট ডিলিট এগুলো কিছু করতে পারবে না। এটা কি মানে যখন অ্যাডমিন এটা কি কোনো পাসওয়ার্ড বা এরকম কিছু? হ্যাঁ, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আলাদা। আপনি যদি অ্যাডমিন হন আপনার ইউজার নেম পাসওয়ার্ড আলাদা, আর অপারেটরের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা থাকবে, আলাদা আলাদা পাসওয়ার্ড থাকবে। মানে দুইজন অ্যাডমিন হতে পারবে না বা এরকম কিছু নেই? একাধিক অ্যাডমিন থাকবে, কিন্তু যারা অ্যাডমিন তারা শুধু অ্যাডমিন, যারা অপারেটর তারা অপারেটর। জি, জি, অপারেটর কখনো আপডেট ডিলিট করতে পারবে না। আচ্ছা আচ্ছা, জি স্যার, thank you. আপনি একজন দুইজনকে অ্যাডমিন হিসেবে অ্যাসাইন করতে পারেন। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কিছু, আর কেউ? আমাদের চিটাগাং এর ওই ভাইয়ের থেকে আমরা শুনতেই পারলাম না। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, যারা ধৈর্য সহকারে শুনেছেন সকলকে ধন্যবাদ। আর আমরা বলেছিলাম এটা স্টার্টার প্রোগ্রাম, ইনশাল্লাহ আমরা আরো পরবর্তীতে প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদের সাথে কথা হবে। আর মহামারী, করোনা মহামারী চলছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, নিজেকে একজন সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন, ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবেন। এটা আমি সবসময় আশা করি, প্রত্যাশা করি। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে স্যার আজকে এতটুকু একটা সেশন উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।